হ্যাঁ, আনমিউট করছো? আচ্ছা, ফাইনালি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। প্রথমত এক্সট্রিমলি সরি, বিকজ আমার ক্লাসটা 8টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার মেয়ের কানে ক্লে ঢুকাই ফেলছে, যার জন্য ক্লাসটা 1 ঘন্টা লেটে ওকে আবার ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। 9টায় শুরু হচ্ছে। আর একটা গুড নিউজের কথা বলি, এইমাত্র যে কথা বলতেছিলাম, এটা হলো আমার একটি স্টুডেন্ট, তার এনআরবিসিতে জব হয়েছে, যার জন্য সে কল দিয়েছে। ওকে, সো এরকম প্রতিনিয়ত কল পাই। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ, তোমাদেরও ইনশাল্লাহ কল পাবো সেই প্রত্যাশায় আছি। আচ্ছা, শুরুতেই যদি একটু বলি, ওদেরকে কি আনমিউট করবো? একটু আনমিউট করে দাও, একটু কথা বলি, ওদেরকে আনমিউটই রাখো। সমস্যা নেই, বেশি আওয়াজ হইলে তোমার ডাক দিব না। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকে বহুল প্রতীক্ষিত যে আমাদের ব্যাংক জব প্রিমিয়াম রিটেন ব্যাচটা, এই রিটেন ব্যাচের আজকে সূচনা হলো। ক্লিয়ার বিষয়টা? বিভিন্ন কারণে 1 তারিখে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন ভালো, এখন আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি এটা বলছো নাকি? এটাই বলছো? আচ্ছা, ঠিক আছে, এখন ভালো আছে। বাচ্চারা তো কানের মধ্যে তোমার হলো ওই যে খেলা করে, যে ক্লে দিয়ে খেলা করে না এখন, ওইটা সম্পূর্ণ সে কানের মধ্যে ঢুকাইছে। বাম হাতে ঢুকানোর পরে এখন বলে যে বাবা কান কান বন্ধ হয়ে গেছে। এটা মানে চরম খারাপ অবস্থা না? ভয় লাগার বিষয়। সো আলহামদুলিল্লাহ ডক্টর বের করে দিছে, কিন্তু বেশ স্ট্রেস গেছে। আচ্ছা, সো আসি আমরা আমাদের মূল ইয়েতে চলে আসি। সো শুরু করি আমরা। হ্যাঁ, ট্রান্সলেশনের প্রথমটা আমি প্রথমেই তোমাদেরকে বলি, রিটেন ব্যাচটা এটা আমি চেষ্টা করি, আল্লাহ রহিম রহমানের ইচ্ছা এবার আরও বেশি চেষ্টা করব, কারণ এবার একদমই ফ্রি আছি এখন। আমার নিজের কোনো পড়াশোনা নেই বা সামনে তেমন কোনো আমার চাপ নাই। সো আমার প্রেশার না থাকলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ব্যাচটাতে আমি আমার সুপ্রিম ইফোর্টটা দিয়ে আমি একটা ভালো সার্ভিস এনশিওর করার জন্য। আরেকটা কথা বলবো তোমাদেরকে, রিটেনটার কোনো বিকল্প নেই, বিশ্বাস করো ভাই। তুমি যে কোনো বাংলাদেশের বেশিরভাগ জবের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংক তো কথাই নেই, রিটেনটাই সব। কারণ তুমি যদি রিটেনে, আমরা জানো আমাদের মেরিট লিস্টটা পাবলিশ হয়, যেমন গতকাল না গত পরশু দিন আরও একটা দেখো প্যানেল থেকে নিয়োগ হলো। এই যে আমাদের যে মেরিট লিস্টটা পাবলিশ হয় ব্যাংকের, এই ব্যাংকের মেরিট লিস্টটা সম্পূর্ণ করা হয় রিটেনের 200, ভাইবার 25, মানে 225। আবার ভাইবাতেও কিন্তু খুব বেশি ব্যবধান তৈরি হয় না, সর্বোচ্চ 3-4-এর ব্যবধান আমি দেখেছি, 5-এর বেশি কখনোই ব্যবধান তৈরি হয় না। এই জন্য আমি বলবো, আপনি যদি রিটেনে 10 মার্ক অন্য স্টুডেন্ট থেকে বেশি পেতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ভাইবা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। এই জন্য আপনাদেরকে বলবো যে রিটেন পার্টটার প্রতি একটু গুরুত্ব দিবেন আপনারা। এইবার আমরা কি করব, আমরা আপনাদের 40টা ক্লাস নিব, 40টা লেকচার শিট প্রোভাইড করব। এই 40টা ক্লাস আমি অনুরোধ করব, আপনারা যত ব্যস্তই থাকেন না কেন, যেহেতু সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস হবে, ওই টাইমটাতে আপনারা ক্লাসে যুক্ত থাকবেন। কারণ আমি নিজেও দেখেছি, আমি নিজেও যখন অনলাইনে ক্লাস করতাম তখন দেখতাম যে ছাত্রদের সাথে ক্লাস করলে যে মনোযোগ বা ওই সময় যতটুকু ভালো লাগা বা বুঝতে পারি, পরবর্তীতে একটু বোর ফিল করি, পরবর্তীতে দেখা যাচ্ছে ওইভাবে কনসেন্ট্রেশন রাখা যায় না। কিন্তু এখন আমি কথা বলতেছি, তুমি একটু কথা বলতেছো, একটু মজা করতেছি, একটু পজ দিচ্ছি, এই বিষয়গুলোর কারণে আমাদের কিন্তু লিসেন করাটা খুব সহজ হয়। কিন্তু একটানা 2 ঘন্টা এটা কিন্তু তখন প্রোডাক্টিভ বা আউটপুট অতটা ভালো আসে না। সো এই জন্য বলবো, ক্লাসটা বা রিটেন বেসের ফ্রুটফুল ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার জন্য আপনারা ক্লাসটা করবেন। আরেকটা অনুরোধ করব, যে লেকচার শিটটা আমরা প্রোভাইড করব, রিটেন ব্যাচের প্রত্যেকটা ওয়ার্ড পড়ার চেষ্টা করি আমি। হ্যাঁ, সো লেকচার শিটের পুরাটা আপনারা শেষ করবেন। লেকচার শিট কিন্তু বেশি না, এই 4-5 পাতার লেকচার শিট। সো এইভাবে আমরা প্রতি সপ্তাহে যে 2টা করে লেকচার শিট দিব, এই 2টা লেকচার শিট A to Z শেষ করার চেষ্টা করবেন। ওকে, সো আসেন তাহলে, আমি আজকে আপনাদের ইংলিশের 1 নাম্বার ক্লাস শুরু হলো। আপনারা জানেন আমাদের ইংলিশেই ক্লাস বেশি, ম্যাথে খুব সম্ভবত 13টা ক্লাস, আর হলো আপনার সাধারণ জ্ঞানে 4টা ক্লাস, 13 আর 4 17 বা 18টা ক্লাস, আর বাকি 22টা ক্লাসই কিন্তু ইংলিশের ওপরে রাখা হয়েছে। কারণ আপনারা জানেন 200 মার্কের রিটেনের মধ্যে অন এভারেজ কিন্তু যদি বলি সাধারণ জ্ঞানের 30, ম্যাথের 30, এই 60 মার্ক ব্যতীত যে 140 মার্ক বাংলার ফোকাস রাইটিংটাও কিন্তু আমরা ইংলিশের মধ্যেই পড়াই, কারণ ফোকাস রাইটিং তো ফোকাস রাইটিংই। সেই জন্য 160 মার্ক যেহেতু ইংলিশে, এই জন্য আমরা 22টা ক্লাস কিন্তু ইংলিশে রেখেছি। ওকে, সো আজকে ট্রান্সলেশনের পরে টোটাল 5টা ক্লাস হবে। এই 5টা ক্লাসের মধ্যে আজকে হলো আমাদের 1 নাম্বার ক্লাস। ওকে, সো আসেন তাহলে আমরা শুরু করি। আর ফেসবুকে যারা আছেন, ওকে, নমস্কার নমস্কার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। সো ফেসবুকে যারা আছেন তাদেরকে বলবো, যদি সুযোগ থাকে আপনারা প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হবেন। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের প্রিমিয়াম রিটেন ব্যাচে ক্লাস করা উচিত। ওকে, ফেসবুকে এত লাইভ উঠছে, আমাকে জানাওনি কেন? হ্যাঁ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আর কথা নেই। আচ্ছা, ট্রান্সলেশনের কথা যদি আসি, দেখেন ট্রান্সলেশনে প্রথম যে পার্টটা থাকে,
ট্রান্সলেশনের প্রথম যে পার্টটা আমাদেরকে আলোচনা করা উচিত বা ট্রান্সলেশন শেখার জন্য বা ইংলিশ লেখার জন্য দুইটা বিষয় আপনাদেরকে যথাযথভাবে দক্ষ হইতে হবে। এই দুইটা বিষয় কি যদি আপনাদেরকে বলি, একটা হলো টেন্স আর একটা হলো ভয়েস। বিশ্বাস করেন ভাই, যদি আপনি টেন্স আর ভয়েসটা আপনার জানা থাকে, যে কোনো ট্রান্সলেশন ইংলিশে রাইট আপ আপনি লিখতে পারবেন এবং ভালো করতে পারবেন। এই জন্যই আমি আপনাকে প্রথম আমাদের যদি বলি ইংলিশের সূচনার ক্ষেত্রে ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং বা ফোকাস রাইটিং, এর সূচনাটাই কিন্তু ডিপেন্ড করে কিসের ওপরে? ডিপেন্ড করে হলো টেন্স এবং ভয়েসের ওপরে। সো এই জন্যই আজকে আমি আপনাদের যে পার্টটা দিয়ে ক্লাস শুরু করব, আজকে যদি এজেন্ডাটা বা টুডেজ ডিসকাশন টপিকটা যদি বলি, ডিসকাশন টপিকে কি থাকবে? অ্যাক্টিভ সেন্টেন্স। মনে রাখবেন, অ্যাক্টিভ সেন্টেন্স মানেই কিন্তু টেন্সের ব্যবহার। অ্যাক্টিভ সেন্টেন্স মানেই কিন্তু টেন্স, আর প্যাসিভ সেন্টেন্স মানেই আমরা মনে করি ভয়েস, মূলত যেটা বলা হয়। এরপরে প্যাসিভ সেন্টেন্স, এরপরে রিলেটিভ প্রোনাউন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন বড় বড় সেন্টেন্স লিখি তখন কিন্তু রিলেটিভ প্রোনাউনের সহযোগিতা নিতে হয়। রিলেটিভ প্রোনাউন ব্যতীত আমরা সেন্টেন্সটাকে এনলার্জ করতে পারি না। এই জন্যই আমরা রিলেটিভ প্রোনাউনটা একটু শিখবো 1 নাম্বার ক্লাসে। ওকে, এরপরে আমরা ইউজ অফ দ্যাট ক্লজ। দ্যাট ক্লজের ব্যবহারটাও এটা আসে, যার জন্য আমি দ্যাট ক্লজটা আপনাদেরকে দেখাবো। ইউজ অফ দিয়ার, ইউজ অফ ইট। ইট এবং দিয়ারের ব্যবহারটা এটা মাঝে মাঝে সেন্টেন্সে আসে, কিন্তু আমরা কয়েকটা প্র্যাকটিস করব। আমরা জানি প্রত্যেকেইগুলো, কিন্তু এগুলো জানি, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে ধরে ধরে, কারণ 1 নাম্বার ক্লাসটা এটা জাস্ট আমি ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিব এবং আপনার ফান্ডামেন্টাল যে মেটারগুলো জানা দরকার সেইগুলো ডিসক্লোজ করব। এরপরে 2 নাম্বার ক্লাস থেকে আমি আপনাদের প্যাসেজ যে ট্রান্সলেশনটা বলেন সেই ট্রান্সলেশনগুলো আমি আপনাদেরকে শেখাবো। আরেকটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি যে প্যাসেজ ট্রান্সলেশন বলি, প্যাসেজ ট্রান্সলেশন মানে কি? প্যাসেজ ট্রান্সলেশন মানেই হলো 8-10টা সেন্টেন্স এক জায়গায় করে একটা প্যাসেজ। সো আপনি যখন ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ট্রান্সলেশন করতে পারবেন তখন কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন আপনার জন্য সহজই, একই কথা। আর ফাইনালি ইউজ অফ ইনফিনিটিভ। আমরা বাক্যে অনেক বেশি ইনফিনিটিভ এবং জিরান্টার ব্যবহার হয়। সো রিটেনে দেখা যাচ্ছে ইনফিনিটিভের ব্যবহারটাই বেশি, এই জন্য আমি ইনফিনিটিভটা আপনাদেরকে একটু দেখাবো। সেই কয়টা পার্ট আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আসেন অ্যাক্টিভ সেন্টেন্স অর ইউজ অফ টেন্স। আমরা টেন্সের ব্যবহারটা একটু জানবো। এখন আসেন টেন্সের ব্যবহারটার কথা যদি বলি, ভাই টেন্সে আমাদেরকে 6টা টেন্স খুব ভালো করে জানা দরকার। 6টা টেন্স, কারণ টেন্স তো আমরা জানি 12 প্রকার। এই 12 প্রকারের মধ্যে 6টা টেন্স আপনাকে খুব ভালো করে জানতে হবে। যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এই 6টা টেন্স যদি আপনি জানেন তাহলে ভাই আপনি যে কোনো মোটামুটি আপনি মোর দ্যান 99.99% সেন্টেন্সই আপনি ট্রান্সলেট করতে পারবেন। হ্যাঁ, সো এইগুলাই বেশি আসে। সো এই জন্য আজকে আমি আপনাদেরকে এই 6টা সেন্টেন্স একটু ভালো করে আপনাদেরকে বুঝাবো। এখন শুরুতেই যেহেতু আমি অ্যাক্টিভ সেন্টেন্সের কথা বললাম, অ্যাক্টিভ আর প্যাসিভ জিনিসটা একটু আপনাদেরকে বুঝাই প্লিজ। একটু ইজি জিনিস, একটু কনসেন্ট্রেশন দিলেই হয়। ভাই অ্যাক্টিভ আর প্যাসিভ মানে হলো কাজটা যে সম্পাদন করবে, দ্যাট মিনস কাজটা যে শেষ করবে, সে যদি বাক্যে থাকে তাহলে অ্যাক্টিভ, আর সে যদি বাক্যে না থাকে তাহলে প্যাসিভ। যে কোনো বাক্যকে অ্যাক্টিভ অথবা প্যাসিভ করা যায়। তাহলে কাজটা যে শেষ করবে আমি দেখব বাক্যে সে আছে কিনা। যদি বাক্যে সে থাকে তাহলে বাক্যটাকে অ্যাক্টিভ বলবো, আর বাক্যে যদি না থাকে তাহলে প্যাসিভ বলবো। যেমন একটু ভালো করে দেখো না, আমি বললাম 10 জন শ্রমিক মিরপুর 10-এর রাস্তা মেরামত করছে। এই আমার বাক্যটা কি? 10 জন শ্রমিক রাস্তা মেরামত করছে। এখন রাস্তাটা কে মেরামত করছে? 10 জন শ্রমিক মিলে করছে। তার মানে কি কাজটা যে করতেছে সে কিন্তু বাক্যে কি আছে? উপস্থিত আছে। এই জন্য এই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ বলবো, কারণ কে কাজটা শেষ করতেছে? 10 জন শ্রমিক মিলে শেষ করতেছে। এই জন্য এই বাক্যটা অ্যাক্টিভ। ঠিক এই বাক্যটাকেই আমরা প্যাসিভ করতে পারবো। কিভাবে প্যাসিভ করব? জাস্ট কাজটা যে শেষ করতেছে, তারপরে 10 জন শ্রমিকটাকে আমরা ডিলিট করে ফেলবো। তাহলে কি হবে? রাস্তা মেরামত করা হচ্ছে। তাহলে যখন বলবো রাস্তা মেরামত করা হচ্ছে তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা রাস্তা কি নিজেই নিজেকে মেরামত করতে পারে? নো, রাস্তা নিজেই নিজেকে মেরামত করতে পারে না। তাহলে কোন একজন ব্যক্তি করবে বা কন্ট্রাক্টর করবে, সে কিন্তু এখানে নাই। এই জন্য এই বাক্যটা প্যাসিভ। তাহলে আপনারা মনে রাখবেন আমরা ছোট থেকেই প্যাসিভ কিভাবে শিখছি? আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। ভাই অ্যাকচুয়ালি এটা মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল আপনি একটা বাক্য পড়ে যেন বুঝতে পারেন বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এইটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি জানলাম যে অ্যাক্টিভ বাক্য কোনটাকে বলবো? কাজটা যে শেষ করবে সে থাকবে। যেমন আমি যদি বলি করিম একটা কলম কিনেছে, করিম একটা মার্কার ক্রয় করেছে, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। কেন? কে ক্রয় করেছে? করিম ক্রয় করেছে। এই বাক্যটাকেই আপনি প্যাসিভ করবেন, জাস্ট করিমটাকে সরাই দেন। তখন কি হবে একটু বলেন তো দেখি সেন্টেন্সটা? তখন বাক্যটা কি হবে? ইয়েস, কলমটা ক্রয় করা হয়েছে। কলমটা
ক্রয় করা হয়েছে, তার মানে কি এই বাক্যটা প্যাসিভ। তাহলে আপনাদের আজ থেকে যখন আপনি হাঁটবেন একটা সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স, যে কি হয়েছে, করিম ক্রিকেট খেলছে, এই বাক্যটাকে আপনি প্যাসিভ করার চেষ্টা করবেন, কি ক্রিকেট খেলা হচ্ছে। তাহলে আজ থেকে প্রত্যেকটা বাক্যকে আপনি একবার অ্যাক্টিভ শেপে দেবেন, একবার প্যাসিভ শেপে দেবেন, তাহলে দেখবেন আপনার খুব দ্রুত এই রিয়ালাইজেশনটা বা এই অনুধাবনটা ক্রিয়েট করবে। ইংলিশ ইজ নাথিং, জাস্ট সেন্সটা যদি ক্লিয়ার থাকে আপনার ইংলিশটা ক্লিয়ার থাকবে। তাহলে আমি শুরুতে যেটা অ্যাপ্লাই করতে চেয়েছিলাম আপনাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটার একটু ইন্ট্রোটা আমি আপনাদেরকে দিতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাক্টিভ মানে টেন্সের ফর্মুলা, অ্যাক্টিভ মানে কিসের ফর্মুলা, টেন্সের ফর্মুলা, আর প্যাসিভ মানে আমরা তো প্যাসিভের ফর্মুলা মুখস্থ আছে। আচ্ছা, আরেকটা কথা বলবো, রিটেন ব্যাসের বিষয়টা আপনাদেরকে একটু সঙ্গে থাকতে হবে। এটা হয়তো যেমন এমসিকিউতে আপনাদেরকে হাসাই কাদাই, হ্যাঁ, চোখের পানি নাকের পানি এক জায়গায় করি, আমি রিটেনে সেভাবে এক জায়গায় করতে পারবো না, কিন্তু এইটা আপনাদেরকে এনশিওর করতে পারবো যে আমার রিটেনের ক্লাসটা যখন আপনি 40টা ক্লাস শেষ হবে, আল্লাহ রহিম রহমানের ইচ্ছাই দেখবেন আপনার ভিতরে একটা বেশ পূর্ণতা কাজ করবে। আপনি রিটেনে আগে যা পাইতেন তার থেকে 10-12 মার্ক বেশি পাবেন ইনশাল্লাহ। স্যার রিটেন ব্যাস 4-এ ভর্তি হয়েছিলাম, পাসে আবার ভর্তি হতে চাই, অনেক ভালো ক্লাস হয়। দেবাশিস, পাসে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি নেগলিজিবল একটা অ্যামাউন্ট আছে আমাদের, খুবই নেগলিজিবল, ওই অ্যামাউন্ট দিয়ে তুমি এন্ট্রি করতে পারো। আমাদের বারবার তোমাদের কাছ থেকে টাকা নিব, এটা অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য না। একই হবে, শুধু পাসের লেকচার শিটগুলো একটু আপডেট করবো, এছাড়া কিচ্ছু না। 6 নম্বরে আরও আপডেট করবো, সেটা নিয়ম। সো তোমার আবার ভর্তি হওয়ার কিছু নেই, তুমি জাস্ট বাপ্পি ভাইয়ের সাথে কথা বলো, আমরা তোমাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে ভাই? আচ্ছা, ওকে। সো আসো তাহলে আমরা যেটা শিখলাম সেটার উপরে বেস করে আমরা এখন কাজ করব। সো আমরা এখন কি করব, অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স মানে কি, কাজটা যে শেষ করবে সে বাক্যে থাকবে। ওকে, সো আমরা এখন ট্রান্সলেশন করব। তবে শুরুতে একটু বলে রাখি, আমাদের এটা বলেছিলাম তোমাদেরকে প্রিমিয়াম রিটেন ব্যাচ এবং হলো প্রাইভেট ব্যাচ, দুইটা একত্রে ভাই, একত্রে করা হয়েছে। সো যেহেতু আমি ট্রান্সলেশনের ক্লাস নিব, তো এই জন্য তোমাদেরকে এই ট্রান্সলেশনের ক্লাসের বেসিক ক্লাসটাকে এক জায়গায় করে দিয়েছি, বুঝাইতে পেরেছি? সো তোমরা যারা অনলি প্রাইভেট ব্যাংকে ভর্তি হয়েছো তাদেরকেও বলবো ট্রান্সলেশন সব জায়গায় সেম, এই জন্য আমি তোমাদেরকে এই একই সাথে ক্লাসটা নিয়েছি। ওকে, সো আসো তাহলে আমি যেটা বলতে গিয়েছিলাম ভাই, আমরা কিন্তু এখানে কোশ্চেনগুলো একটু ছোট ছোট কোশ্চেন করব না, কারণ আমি দেখেছি যেখানে গ্রামারগুলো শেখানো হয় বা ফ্রি হ্যান্ড রাইটিং খুব শর্ট সেন্টেন্স দিয়ে শেখাই না ভাই, আমরা চাকরি পেতে এসেছি, চাকরি যে কায়দায় কোশ্চেনগুলো আসে সেই প্যাটার্নে আপনাদেরকে কোশ্চেনে আমি সলভ করাবো। জাস্ট আমার সাথে 2টা ঘন্টা থাকেন, দেখেন এরপরে আপনার একটু ভালো লাগা কাজ করবে বা আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে। ওকে, সো আসেন তাহলে আমরা প্রথম সেন্টেন্স ট্রান্সলেশনটা করব। ওকে, সো আসেন 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার আমরা যেটা শিখবো সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সকলেই জানি কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, বর্তমান সময় সাধারণ যে কথাবার্তা, বর্তমান সময়ে যে কাজটা শেষ হয়, আমি ক্লাস নিচ্ছি না কিন্তু করিম নিয়মিত পড়াশোনা করে, বাবা কঠোর পরিশ্রম করে, আমি নিয়মিত অধ্যাবসায় করি, আমি জবের জন্য চেষ্টা করি, এই যে নিয়মিত যে মানে বর্তমানে যে কাজটা, জেনারেল যে অ্যাক্টিভিটিস, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের কি বেস ফর্ম। ওকে, ভার্বের ওয়ান আর কি, যেটাকে আমরা বলি। তবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, এটা আমরা সকলেই জানি। সো আসলে আমরা ট্রান্সলেশনটা কিভাবে করব সেটা দেখি। 1 নাম্বার কি বলতেছে ভালো করে বুঝবেন, প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। ভাই এখানে কিন্তু সেন্টেন্সে আপনি মনে রাখবেন, একটা সেন্টেন্সে মূল একটা অংশ থাকে আর একটা অংশ থাকে এক্সটেনশন অংশ। এক্সটেনশনটা মানে কি, অর্নামেন্টস। আমি কিন্তু মূল একটা মানুষ বা একটা মানুষ, এখন আমার এই ওয়াচটা কিন্তু আমার অর্নামেন্টস। সো ওয়াচটা কিন্তু পরাটা বাধ্যতামূলক না, কিন্তু আমার জামা প্যান্ট পরাটা কিন্তু বাধ্যতামূলক, তাই না? সো এই জন্যই বলবো যে মূল অংশটা আপনাকে সেন্টেন্সে বুঝতে হবে। যেটা এক্সটেনশন বা অর্নামেন্টস সেটা আপনি সেন্টেন্সের আগেও রাখতে পারেন, পরেও রাখতে পারেন। স্যার আমি আপনার নতুন কোচিংয়ে, এটা কি প্রাইভেট ব্যাংকের জবের ক্লাস হচ্ছে, এটা প্রাইভেট ব্যাংকের রিটেন ক্লাসটা আমি শুরু করেছি। সো সবাই আসেন, এই বাক্যটি একটু বোঝার চেষ্টা করেন। প্রাইভেট পাবলিক এখন বোঝার দরকার নেই, আপনি শুধু এখন এই ক্লাসটার মধ্যে মনোযোগী হন। ওকে, এটাই প্রাইভেটের কোশ্চেনে, এটাই আবার ব্যাংকের কোশ্চেনে আসে। সো সবাই একটু দেখেন, প্রশাসনে সঠিক জবাবদিহিতার অভাবে, এটা কিন্তু মূল অংশ না, এটা এক্সটেনশন, এই আমার রিস্ট ওয়াচের মতো। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে, যেন আমি বললাম একটি জব পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করি। ভাই মূল অংশ কোনটা, আমি কঠোর পরিশ্রম করি, এক্সট্রা কোনটা, একটি জব পাওয়ার জন্য। ওকে, সো এখানেও তাই, প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে এক্সটেনশন, অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না। এটা হলো আমার মূল অংশ। এইবার আসেন, আপনি যখন ট্রান্সলেশন করবেন
আপনি চারটা জিনিস জাস্ট চিন্তা করবেন। আমি আবারও বলি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো ট্রান্সলেশন করবেন আপনাকে জাস্ট চারটা জিনিসের চিন্তা করতে হবে। এই চারটা জিনিস কি সেটা আমি বলে দিই। আপনাকে প্রথমে কোনো একটা সেন্টেন্স যখন আপনি ট্রান্সলেট করবেন, প্রথমে ভার্ব খুঁজবেন, কোন ভার্ব এটা, এরপরে সাবজেক্ট খুঁজবেন, এরপরে টেন্স খুঁজবেন, এরপরে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। এই চারটা জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, যে কোনো সেন্টেন্স আপনি ট্রান্সলেট করতে পারবেন, বা আমি আপনার দ্বারা ট্রান্সলেশন করাই দিব। যে প্রথমে কি খুঁজবেন? ভার্ব, ভার্ব, তারপরে কি কাজটা কে করতেছে, তারপরে টেন্স, তারপরে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এইটুক চিন্তা করলেই হয়ে যাবে। তাহলে এখন আসি আমরা এই জায়গায়ও তাই করব। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে, দিস ইজ এক্সটেনশন, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। বলেন এখানে ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে। এই বাক্যে ভার্ব কোনটা? ইয়েস, সঠিকভাবে পালন করে না, পালন করে না, এটা হলো আমার ভার্ব। ভাই কে পালন করে না? কে পালন করে না? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি কর্মচারীগণটা হলো আমার মূল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো আমার এটা, আর ভার্ব হলো আমার পালন করে না। তাহলে আমি পাইলাম সাবজেক্ট, পাইলাম ভার্ব পাইলাম। এবার একটু টেন্স দেখবো। ভাই এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। পালন করে না, খাই না, যায় না, পড়ে না, এগুলাকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবার একটু দেখেন তো ভাই, এই বাক্যটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? অবশ্যই অ্যাক্টিভে আছে। কেন অ্যাক্টিভে আছে? কে দায়িত্ব পালন করে না? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ। তাহলে দায়িত্বটা কাজটা যে করতেছে সে কিন্তু এখানে আছে। ওকে, তাহলে আমি আমার চারটা জিনিস পেয়ে গেলাম। তাহলে এখন আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি এই বাক্যটা ট্রান্সলেট করব। আমি আপনাদের বলেছিলাম বাক্যের এক্সটেনশন যেটা, সেটা শুরুতেও বসাইতে পারি, শেষেও বসাইতে পারি। তাহলে আমি এটা শুরুতেই বসাই দিই, যেহেতু শুরুতে আছে। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে, এই অভাবে যখন হয়, আমরা যেমন এটাকে কি বলতে পারি? যে সঠিক কি বলবো? পরিশ্রমের অভাবে, মানে কি সঠিক, ডিউ টু দ্য, ভেরি গুড, প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে, ডিউ টু দ্য ল্যাক অফ, ডিউ টু দ্য ল্যাক অফ। ওকে, একটু দেখো ভাই, অভাবে ইংলিশ কি? ল্যাক অফ। ল্যাক অফ মানে অভাবে। এখন অভাবে মানে কি? অভাবের কারণে বুঝাচ্ছে এখানে। প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবের কারণে এটা ঘটেছে। কারণে বুঝাইতে আমরা ডিউ টু বুঝি। তাহলে আমরা শুরুতে লিখব ডিউ টু দ্য ল্যাক অফ। অভাব মানে কি? ল্যাক অফ। ডিউ টু দ্য ল্যাক অফ, না ল্যাকিং দরকার নেই, ল্যাক অফ দিলেই হয়েছে। সো দেখো, ডিউ টু দ্য ল্যাক অফ, এবার আসো সঠিক জবাবদিহিতা। ইয়েস, সঠিক জবাবদিহিতা, প্রপার কি বললা তুমি? ডিউ টু দ্য ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি দাও, প্রপার অ্যাকাউন্টেবিলিটি, ACCOUNTABILITY, ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি প্রশাসন এ। মনে রাখবা ভাই, কোনো ওয়ার্ডের সাথে যদি এ উনতুস্তা তে থাকে তাহলে ইন দিতে হয়, তার আগে ইন প্রিপোজিশনটা বসে। প্রশাসন এ। ওকে, তাহলে কি বলবো ভাই? ইন অ্যাডমিনিস্ট্রেশন। এ উনতুস্তা তে, কোনো ওয়ার্ডের সাথে এ উনতুস্তা তে থাকলে ইন দিতে হয়। ওকে, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন বা ইন অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন। এবার একটু দেখবেন ভাই প্লিজ, ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনে যথাযথ কি ভাই? যথাযথ জবাবদিহিতার অভাবে। এইবার আমি আমার মূল অংশে চলে আসব। ও, যদি এক্সটেনশনটা বাক্যের শুরুতে দেবেন তাহলে এটা কমা বসাবেন, শেষে হইলে কমা হয় না। এটা আমার এক্সটেনশন অর্নামেন্টস, আমি অর্নামেন্টসটা লেখার পর একটা কমা দিলাম। এইবার আমি আমার মূল অংশে চলে যাব। মূল অংশ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি কি লাগবে? এবং অ্যাক্টিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে বাকি অংশ বসাবো। তাহলে সাবজেক্টটা কোনটা বলেন? এখানে সাবজেক্ট কোনটা? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণটা হলো সাবজেক্ট। কর্মচারীগণ এখানে সাবজেক্ট। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ দায়িত্ব পালন করে না। তাহলে কে দায়িত্ব পালন করে না? কর্মচারীগণ। তাহলে কর্মচারীগণ কি লিখতে পারি? কর্মচারীগণ, এমপ্লয়িজ, এমপ্লয়িজ কর্মচারীগণ। ভাই কোন জায়গার কর্মচারীগণ? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে, তাহলে কি বলতে পারি? ইন, এই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান এ, এ থাকলে ইন দিব। এবার বলো অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, কি বলতে পারি? মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। ভেরি গুড। তাহলে
আপু একটু পরে আপু একজন অনেক কিছু বলতে পারি আপু, অনেক কিছু। বাবু বলতে পারি, পাখি বলতে পারি, ময়না বলতে পারি, জাদু। ইদানিং আমার একটা ফ্রেন্ড আগের দিন বলতেছে, হুতুম পেশা তুমি কেমন আছো? আমি বললাম হুতুম পেশা এবার কি? বলে এখন ট্রেন্ড নাকি হুতুম পেশা চলে। সো অনেক কিছু বলা যায় আপু। হ্যাঁ, তবে একটা বলি যে যেটাই বাবু সেটাই হুতুম পেশা, সেটাই সোনা, সেটাই ময়না, সেটাই জাদু পাখি, অনেক কিছু বলা যায়। একটু দেখি একটা বলে শেষ করি আগে, তারপরে আস্তে আস্তে বলবো। তাহলে এমপ্লয়িজ ইন কোন জায়গার? অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এমপ্লয়িজ ইন মোস্ট অফ ইন এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন। গভর্নমেন্ট ইনস্টিটিউশনস এরপরে কি ভাই? পালন করে না। এই তাহলে কি হবে? ডু নট অথবা ডাজ নট। তাহলে এমপ্লয়িজ এটা তো প্লুরাল, এই জন্য ডু নট দিব। ওকে, ডোন্ট। এবার ভাই সঠিকভাবে দায়িত্ব পালন করে না। এই পালন করা ইংলিশ কি? পালন করা। ডোন্ট পারফর্ম, ডোন্ট অবে ডিউটিস আছে না, দায়িত্ব পালন করে না। তাহলে কি বলবো? ডোন্ট পারফর্ম, ডোন্ট পারফর্ম। কথা বলো না কেন? ডোন্ট পারফর্ম তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব কি বলবো বলো? দেয়ার ডিউটিস। ভেরি গুড। ডোন্ট পারফর্ম দেয়ার ডিউটিস। ডিউটিস কি বেরানো ভাই? সঠিকভাবে। তাহলে কি বলবো বলো? প্রপারলি। ভেরি গুড, প্রপারলি। ভাই অনেক বড় বড় সেন্টেন্স প্র্যাকটিস করব, আমরা ফোবিয়া দূর করব। অনেকেই বলে ছোট ছোট দিয়ে শুরু করা, আরে শুরুই করো বড় দিয়ে, কিসের ছোট ছোট? ক্লাসটা করো না 2 ঘন্টা, তারপরে দেখো না কোন জায়গায় যাই ট্রান্সলেশন। 5টা ক্লাস নিব এইভাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 5টা না, মুখে মুখে বলে দিই আস্তে আস্তে। 6টা ক্লাস নিব, বাপি ভাই যেন না জানতে পারে। আচ্ছা ওকে, সো আসো তাহলে আমরা কি করলাম। তাহলে প্রথমে আমি অর্নামেন্টসটা দিয়েছি। অর্নামেন্টসটা কি? প্রশাসনের সঠিক জবাবদিহিতার অভাবে। তাহলে কি বলবো? ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের যথাযথ কিসের জবাবদিহিতার অভাবে। এবার মূল অংশ। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ নিয়মিত কি আছে? দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তাহলে আগে লিখবো এমপ্লয়িজ, কর্মচারীগণ। কোন জায়গার কর্মচারীগণ? এমপ্লয়িজ ইন মোস্ট অফ দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীগণ পালন করে না। ডোন্ট পারফর্ম কি? তাদের দায়িত্ব। দেয়ার ডিউটিস কিভাবে? সঠিকভাবে, প্রপারলি। এই হলো আমাদের প্রথম সেন্টেন্সটা। এইবার আপু কি বলতে চেয়েছিলে বলো? কারোর কোনো সে আছে কিনা এইবার বলো, তাড়াতাড়ি বলতে হবে। আরে ভয় পেও না তো, আজকে তো এমনি মজা করলাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ আচ্ছা, বুঝি না ভাই, আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ পারি, এমপ্লয়িজের জায়গায় অফিসিয়ালস ইউজ করতে পারি। সিনোনিমসটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তোমরা কনস্ট্রাকশনটা দেখবা, সিনোনিমস কোনো ব্যাপার না। ক্লিয়ার বিষয়টা? আমরা এমপ্লয়িজের জায়গায় অফিসিয়ালস, আরো স্মার্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, তা আমি তো র বলি নাই বোন। র থাকলে অপি বসাবা সব সময়, কিন্তু এ উন্তুস্তাতে। এই কথা শোনো, এ উন্তুস্ত আরেকটা তে, এগুলা ইন হয়। এরপরে র, ওকে, করিমের বা এর এই দুইটা থাকলে কি হয়? অফ হয়। থেকে থাকলে ফ্রম হয়। এগুলো অনেক জানবো, এগুলো নিয়ে কথা বলবো না, এগুলো একদম সিম্পল জিনিস। হয়ে গেল তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেনটা। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ডান। এইবার আসো আমরা পরের ইয়েতে চলে আসবো। আচ্ছা, পরেরটা করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ। আমি বলেছিলাম অ্যাক্টিভ মানেই কিন্তু প্রথমে বলেছিলাম কাজটা যে করবে সে থাকবে। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সকলেই জানি কন্টিনিউয়াস মানে কি? চলমান। যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তার মানে বর্তমানে চলমান। তাহলে আমি যদি বলি যে কাজটা বা যে সেন্টেন্সটা পড়ে মনে হবে কাজটা বর্তমানে চলমান আছে, সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আমি ক্লাস নিচ্ছি, এটা কি চলমান না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা ক্লাস করতেছো, এটাও কিন্তু চলমান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। টার্নিং পয়েন্ট অনবরত ব্যাংকারদের সার্ভিস দিয়ে যাচ্ছে, ব্যাংক জব প্রত্যাশীদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তাহলে কি টার্নিং পয়েন্ট এখনো দিয়ে যাচ্ছে, তাহলে কাজটা কি আছে? চলমান। তাহলে যখন কোনো সেন্টেন্স পড়ে তোমার মনে হবে যে চলমান আছে বর্তমানে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইবার মনে রাখবা, এই চলমান কাজে যখন মনে করবা যে কাজটা করতেছে সে আছে, তাহলে অ্যাক্টিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি মনে করতেছো কাজটা যে চালাচ্ছে, যার মানে যে কাজটা চলমান সে যদি না থাকে, যে কাজটা চালাচ্ছে সে যদি না থাকে, তাহলে সেটা প্যাসিভ।
সো আমি প্যাসিভটা প্যাসিভে বলবো। এখন আমি যেহেতু অ্যাক্টিভে আছি আমি অ্যাক্টিভ নিয়ে কথা বলি। এখন আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সংজ্ঞাটা জানলাম। ভাই ভালো করে মনে রাখবে দুইটা জিনিস, একটা সংজ্ঞা আর একটা হলো স্ট্রাকচার, এই দুইটা জানলেই হয়েছে। চিনিবার উপায় টুপাই এগুলো ছোটবেলায় পড়ছি, কোনো কাজের সাথে কোনো ক্রিয়ার সাথে তেসি তেসো তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলো দরকার নেই। জিনিসটা সংজ্ঞা আর হলো স্ট্রাকচার। সংজ্ঞা কি? যখনই কোনো কাজ চলমান থাকবে কন্টিনিউয়াস, বর্তমানে যদি কোনো কাজ চলে বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। এই বাবা টিভি দেখতেছে, আম্মা রান্না করতেছে, করিম খেলতেছে, বাংলাদেশ টিম ভালো করতেছে, সব হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, স্ট্রাকচারটা কি আমরা সকলেই জানি। তারপরে জাস্ট যেহেতু ক্লাস লিখতে হয় তাই লিখি, যেহেতু কিছু টাকা পেয়েছি বেশ ভালো, সেই জন্য লিখতেছি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, মানে এক্সট্রা বসাই দিব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রথমে ডেফিনেশন বলছি, যদি কোনো কাজ বর্তমানে চলছে বা চলমান বুঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওই কাজটা যদি আপনি ট্রান্সলেশন করতে চান, স্ট্রাকচার কি লিখবেন? সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কোনো কথা নেই, এখন আসেন আমরা ট্রান্সলেশন করব। দেখেন কি বলতেছে 2 নাম্বারটা, ভালো করে বুঝবেন। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। এই রাখছে মানে কি? এখনো রাখছে না, কথা বলতে হবে যে নারীরা দেশের উন্নয়নে অবদান রাখছে। রাখছে মানে কি? রাখতেছে, কাজটা চলমান আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বুঝাইতে পারছি কিনা? আগে ডেফিনেশন বোঝেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝেছেন কিনা? ওকে, এখন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বুঝলাম। এইবার আপনাকে দেখতে হবে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখেন তো ভাই, কে অবদান রাখছে দেশের উন্নয়নে? কে অবদান রাখছে? নারীরা। তার মানে অ্যাকচুয়ালি যে অবদান রাখছে সে আছে, তাহলে বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। এবার আসেন আমরা আমাদের মূল কাজটা খুঁজি, ভার্ব খুঁজবো। বলেন এই বাক্যে ভার্ব কোনটা? দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখছে। ভার্ব, কে রাখছে? কে রাখছে? নারীরা। তাহলে এটা সাবজেক্ট, আর অ্যাক্টিভ পাইছি তো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে এইবার তাইলে আসেন আমরা আমাদের স্ট্রাকচার। আচ্ছা, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে, এটা অর্নামেন্টস, শুরুতেও রাখতে পারি শেষেও রাখতে পারি, আমরা তো একটু আগেই শিখেছি। সো দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আমার এখন দরকার নেই, আমি আগে সাবজেক্ট ভার্ব লিখি। শুরুতে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আগেরটা যেহেতু শুরুতে লিখছি এটা আমি শেষে লিখবো। তাহলে আসেন প্রথমে সাবজেক্ট। সাবজেক্টকে বলে নারীরা, তাহলে নারীরা কি লিখবো? ইংলিশ উইমেন। এবার এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ, তাহলে কি হবে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। উইমেন কি এম নেবে, ইজ নেবে না আর নেবে? আমরা সকলেই জানি উইমেন আর। এবার ভাই তাদের যোগ্যতা দক্ষতার স্বাক্ষর রাখছে, রাখা ইংলিশ কি? রাখছে। কিপিং হইতে পারে, পুটিং হইতে পারে, ওকে কোনো সমস্যা নেই। উইমেন আর কিপিং বা পুটিং বেশি সুন্দর। উইমেন আর কিপিং, উইমেন রাখতেছে। কি রাখতেছে ভাই একটু বলেন তো? আচ্ছা পুটিংটা দিই, কিপিং এর থেকে পুটিংটা বেশি সুন্দর। উইমেন আর পুটিং, উইমেনরা রাখতেছে। কি রাখতেছে এবার বলেন? যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। আচ্ছা ছোট একটা টিপস দিয়ে দিই, এটা বারবার লাগবে, ট্রান্সলেশনে মনে হয় 1000 বার লাগবে, আজকেই বলবো, ভালো করে শুনবেন। সেটা হলো করিমের বাড়ি। আমি এর আগেও শিখাইছি আপনাদের, বেশ কয়েকবার বলেছি। করিমের বাড়ি, এটাকে আমরা বলি করিমস হাউস। করিমস হাউস। কেন করিমস হাউস বলি বলেন না? অ্যাপোস্ট্রফি এসটা কেন দিই? র থাকার কারণে। এই র থাকলে আমরা অ্যাপোস্ট্রফি এসটা দিই। তবে এই সেম র থাকলে আমরা আরো একটা প্যাটার্নে লিখি। সেই প্যাটার্নটা কি বলেন? দা নাউন অফ নাউন। এই প্যাটার্নটা মনে রাখবেন। কখন এই প্যাটার্নটা ফলো করব? যখন র কথাটি থাকবে। করিমের যখন র কথাটি থাকবে তখন যে স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটা হলো দা নাউন অফ নাউন। কেমন সিস্টেম ভালো করে দেখেন। সেটা হলো এই র থাকলে প্রথমেই দা বসাবেন, তারপরে কি করবেন জানেন? রয়ের পরের নাউনটা বসাবেন। এই র থাকলে প্রথমে দা দিব, তারপরে রয়ের পরের নাউনটা। রয়ের পরে কি? বাড়ি। তাহলে বাড়ি ইংলিশ কি? দা হাউস। এরপরে স্ট্রাকচারে অফ, এরপরে রজার সাথে আছে, করিমের সাথে আছে, তার মানে দা হাউস অফ করিম। এই সেন্টেন্সটা আপনাদের মুখস্থ আছে, কিন্তু আমি এইটা স্ট্রাকচারটা ফলো করতে চাই। স্ট্রাকচারটা কি? যদি আপনি র কথাটি পান, দা নাউন অফ নাউন, র থাকলে প্রথমে দা দিব, তারপরে রয়ের পরের নাউনটা লিখবো, তারপরে অফ লিখবো, তারপরে রজার সাথে আছে। ভাই মনে থাকবে তো? ভাই কথা বলতে হবে। ওকে, এখন আসেন আমি কেন এটা আপনাদের শিখালাম সেটা একটু দেখি না আমরা ভাই, একটু দেখবেন। আমরা কি পাইছিলাম? নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে। তাহলে উইমেন আর পুটিং, মহিলারা রাখতেছে। আচ্ছা নারীরা কি রাখতেছে বলেন না ভাই? উইমেন আর পুটিং, নারীরা রাখতেছে কি? রাখতেছে কথা বলতে হবে। যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। ভাই একটা জিনিস খেয়াল করেছেন? যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর। র কথাটি আছে কিনা বলেন, কথা বলতে হবে। এই তাহলে র থাকলে প্রথমে কি দিব?
দা দিব, তাহলে উইমেন আর পুটিং দা। এবার স্বাক্ষর, স্বাক্ষর কি সিগনেচার, এখন এখানে কি সিগনেচার বুঝাচ্ছে, এখানে কি বুঝাচ্ছে সাইন সিম্বলস, ওকে এইগুলা বুঝাচ্ছে। তাহলে উইমেন আর পুটিং দা কি বলতে পারি ভাই, দ্য সাইন্স অফ দ্য সাইন অফ দিয়ার, তাদের অফ দিয়ার যোগ্যতা, যোগ্যতা ইংলিশ কি বলবো বলেন না, যোগ্যতা ইংলিশ অফ দিয়ার কথা বলেন, ওকে ক্যাপাবিলিটি, যা বলবেন তাই বসাবো, অফ দিয়ার ক্যাপ, আমি কিন্তু কম্পিটেন্স দিতে চেয়েছিলাম, ওকে বা এক্সপার্টাইজ, কোনো সমস্যা নেই, আপনি ক্যাপাবিলিটি দেন, অফ দিয়ার ক্যাপাবিলিটি যোগ্যতা, CAPABILITY, অফ দিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড, দক্ষতা কি বলবো, অ্যান্ড স্কিলস, অফ দেয়ার এক্সপার্টাইজ অ্যান্ড স্কিলস। ভাই তাহলে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, উইমেন আর পুটিং মহিলারা রাখতেছে, কি রাখতেছে, দ্য সাইন অফ দেয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড স্কিল, তাদের স্কিল এবং ক্যাপাবিলিটি সাইন রাখতেছে। এইবার বলেন ভাই কোথায় সাইন রাখতেছে, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে, এ আছে দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে, তাহলে কি বলবো বলেন, ইন এভরি সেক্টর, প্রতিটা ক্ষেত্রে, ইন এভরি সেক্টর অফ দেশের উন্নয়নের, ইন এভরি সেক্টর অফ কান্ট্রিজ ডেভেলপ, এই দেশের উন্নয়ন আবার র আছে না, ইন এভরি সেক্টর অফ, কথা বলে না কেন, কি হবে, অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, ভেরি গুড। তাহলে কি হলো ভাই, একটু ওয়েট করো, উইমেন আর কিপিং, উইমেন আর পুটিং মহিলারা রাখতেছে, কি রাখতেছে, দ্য সাইন অফ দেয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড স্কিলস, কোথায়, ইন এভরি সেক্টর অফ দেয়ার অফ কান্ট্রিজ ডেভেলপমেন্ট, দেশের উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে মহিলারা কি করতেছে, তারা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতেছে। হ্যাঁ এইবার বলো তুমি কি বলতে চাচ্ছ, ইন এভরি সেক্টর, এভরির পরে তো আমরা সেক্টরই দিই, সেক্টরস দরকার আছে, ইন এভরি সেক্টরস, এভরি স্টুডেন্টস, হ্যাঁ হবে, ইন এভরি সেক্টরস দাও, এভরি স্টুডেন্টস অফ দিস ক্লাস, এভরি না এভরি স্টুডেন্ট অফ দ্য ক্লাস। আচ্ছা স্যার ফর্ম পূরণ করেছি, ভর্তি হয়েছি, জুমে ক্লাস লিঙ্ক কিভাবে পাবো, ও মা মিসবা জুমে তোমাদের যে গ্রুপ করা হয়েছে গ্রুপেতে দেওয়া হয়ে গেছে, ওকে। আচ্ছা একটু যদি বলি ভাই, আমি আবারও বলতেছি আপু, এক্সপার্টাইজ দিতে পারি, তারপরে হলো আর যা যা আছে, প্রফিসিয়েন্সি দিতে পারি, ওকে, ক্যাপাবিলিটি সিনোনিম। আচ্ছা ও কি বললো, দেশের উন্নয়ন নারী তাদের যোগ্যতা, হ্যাঁ বোন কি বলতে চাস আরেকবার বলো, ও বোন আচ্ছা তোমার নাম কি আপু, এই কথা বলো না আপু, তুমি তোমার নামটা বলো, যে বললা দা নাউনের আরেকবার। আচ্ছা বোন তুমি কেমন আছো আপু, আচ্ছা ওকে। আচ্ছা শোনো, আমি আগে একটু বিজ্ঞাপন দিয়ে নিই, যেহেতু ফেসবুকে 95-100 উঠে গেছে। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে বলি ভাই, প্রিমিয়াম রিটেন ব্যাচ দিস ইজ টোটালি ডিফারেন্ট, এবং এই রিটেন ব্যাচে আল্লাহর রহমত, মানে আল্লাহর আমার যদি সুস্থতা রাখে, আমি যদি সুস্থ থাকি, আমি অবসম্ভাবীভাবে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা ব্যাংকের রেগুলার কোর্স করা আছে বা মনে হয়েছে ব্যাংকের প্রিলিতে টেকেন, তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় ভাই রিটেন কোর্সটা করতে পারেন। হ্যাঁ বিজ্ঞাপন হয়ে গেল, এবার বলো তোমাদের কোশ্চেন। আচ্ছা দা নাউন অফ নাউন এই ব্যবহারটা আরেকবার বলবো, আরেকবার বলি কিভাবে, শোনো। আমরা ছোটবেলায় শিখছিলাম করিমের বাড়ি, করিমস হাউস। ছোটবেলায় বাবা মা আমাদের কান ডলতে ডলতে বলেছিল, এই র কথাটি থাকলে কোনো বাক্যে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, যেমন বয়েজ স্কুল, যদিও এখানে একটু কথা আছে, অ্যাপোস্ট্রফি এস আছে না, সো র থাকলে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। এটা ছোটবেলায় শিখেছিলাম, কিন্তু এখন তো একটু বড় হয়েছি, এই জন্য শুধুমাত্র করিমস হাউস বারবার এই প্যাটার্নে লেখা ঠিক না। এটার আরও একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা কি, দা নাউন অফ নাউন। তার মানে তুমি যদি কোথাও অ্যাপোস্ট্রফি এস পাও, তুমি শুরুতেই দা লিখবা, তারপরে অ্যাপোস্ট্রফি এস এর পরে যে শব্দটা আছে সেই শব্দটা বসাবা, তারপরে অফ বসাবা, তারপরে মানে রজার সাথে আছে সেই ওয়ার্ডটা বসাবা। তাহলে প্রথমে আমি র কথাটি পাইলেই শুরুতে দা লিখবো, তারপরে র এর পরের ওয়ার্ডটা লিখবো, তারপরে স্ট্রাকচার অনুযায়ী অফ বসাবো, তারপরে রটা যার সাথে আছে সেই ওয়ার্ডটা বসাবো। আশা করি তুমি বুঝতে পেরেছো। আরেকটা মেয়ের কি কোশ্চেন ছিল, তাড়াতাড়ি বলতে হবে। স্যার আপনি কথা বলার সময় বাকিরা কথা বললে আপনার কথা শুনতে সমস্যা হয়, আমারও তাই হয়। ওকে বলো, আর কি কোশ্চেন, ওকে আচ্ছা কোনো সমস্যা নেই, আমার কথাটা শোনো। ট্রান্সলেশনে মনে রাখবা ভাই, কোনো ওয়ার্ড মানে সিনোনিমটা চেঞ্জ করাটা আমি আরও পরে আরও শিখাবো, কারণ তোমরা তো প্রথম ক্লাস তো জাস্ট 10-15 মিনিট ক্লাস হলো, এরপরে আরও জানতে পারবা। কি জানতে পারবা, যে ট্রান্সলেশনে আমাকে যা বলতেছে তাই লিখতে হবে তা না, ভাববাচক, আমাদের কিন্তু আক্ষরিক অনুবাদ করতে হয় না, ভাববাচক অনুবাদ। সো এটা নিয়ে আজকে না, সব একদিনে শিখলে, আমার তো অনেক মানে বেশ ক্লাস।
হ্যাঁ হ্যাঁ বোন, পরে শুনবো আবার একটা, বোন মাইন্ড করো না। এই কোশ্চেনটা একটু নেই, এখানে কি ক্যাপাবিলিটিজ হবে? আচ্ছা, কোনটা? ও ক্যাপাবিলিটিস, নাইস নাইস। স্কিলস এর সাথে প্লুরাল ক্যাপাবিলিটিস, নাইস। এই জন্যই মেয়েদের ভাল লাগে। কি সুন্দর কোশ্চেন। ছেলেরা বলে যে সুমন স্যার এমনি পার্সিয়ালি করে। না, কেন ভাল লাগবে না? আসল কথা না বলে হাবিজাবি কোশ্চেন করে। এই এখানে যদি স্কিলস, তাহলে এখানে ক্যাপাবিলিটি না বলে ক্যাপাবিলিটিস, এটা বেশি সুন্দর। সুন্দর না, এটাই দেওয়া উচিত। আমি বলতাম লাস্টে, শুধু ওয়েট করতেছিলাম তুমি কখন বলবা। CAPALITIES, ক্যাপাবিলিটিস। আর কোনো কথা নেই। এইবার আসো 3 নাম্বার কোশ্চেন সলভ করব। ক্লিয়ার আপু? আমি কিন্তু বলতাম, শুধু তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ ওকে, এইবার আসো 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা দেখব। সমুদ্র না সমগ্র? আচ্ছা সমগ্র হবে এটা। ওকে মাই ডিয়ার, এখন আমরা সবাই দেখব 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। সমগ্র বিশ্বে, ভাই ভালো করে বুঝবা, এত বড় সেন্টেন্স আমার দেওয়ার দরকার ছিল না আমার ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখানোর জন্য। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু কথা বলবো। অনেকের সমস্যা, কেন সমস্যা আল্লাহ জানে। প্রেজেন্ট পারফেক্ট, ভাই রে একটু ভালো করে শোনো। প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে? জীবনে ভুলবা না, চরম একটা জিনিস শেখাচ্ছি। প্রেজেন্ট পারফেক্টটা কি ভাই? কোনো কাজ শেষ হয়ে গেছে, এটা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে আমরা 2টা টেন্সের সহযোগিতা নিই। ভালো করে বুঝবা, কোনো কাজ শেষ, এই শেষ করা কাজটা ইংলিশে লেখার জন্য বা বলার জন্য আমরা 2টা টেন্সের সহযোগিতা নিই। একটা হলো প্রেজেন্ট পারফেক্ট, একটা হলো পাস্ট ইনডিফিনিট। ভালো করে বুঝবা ভাই, কাজটা শেষ কিন্তু আমার বলার ধরনটা বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। কাজটা শেষ কিন্তু আমার বলার ধরনটা অতীত, পাস্ট ইনডিফিনিট। একই কাজ শেষ, বলার ধরন বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। কাজ শেষ, বলার ধরন অতীত, পাস্ট ইনডিফিনিট। আমরা ছোটবেলায় শিখেছিলাম কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল বিদ্যমান আছে, এটা হইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ভাই এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস। কেমন? ধরো বললাম রহিমার 5 বছর আগে একটা সন্তান হয়েছে, এই বলো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। কিন্তু ভাই সন্তান তো সামনে দৌড়ঝাঁপ করতেছে, ফল তো বিদ্যমান না, ফল তো লাফালাফি করতেছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হওয়া উচিত না? ওকে, সো এইভাবে শিখবো না আমরা। প্রেজেন্ট পারফেক্টটা কিভাবে শিখবো শোনো। কাজটা শেষ কিন্তু বলার ধরনটা যদি বর্তমান হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট। কাজটা শেষ কিন্তু বলার ধরনটা যদি অতীত হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। কেমন শোনো না, আমি তোমাদের এসে বললাম এই আমি না একটা মার্কার কিনেছি, আমি একটা মার্কার কিনেছি, এই এর মানে কি কাজটা বলা শেষ না? এই কাজটা করা শেষ না? আমি মার্কার কিনেই তো তোমাদেরকে বলতেছি। তার মানে কি কাজটা শেষ হয়ে গেছে কিন্তু আমার বলার ধরনটা কিন্তু অতীত না। আমি কি বলেছি? আমি একটা মার্কার কিনেছি, কাজ শেষ কিন্তু বলার ধরনটা বর্তমান, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। ঠিক এই বাক্যটাই যদি আমি এভাবে বলতাম, আমি একটা মার্কার কিনেছিলাম, কাজ শেষ কিন্তু বলার ধরনটা কি? কথা বলো, অতীত, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন আমি বললাম আমি এসএসসিতে জিপিএ 3.74 পেয়েছি, আমি এসএসসিতে জিপিএ 3.74 পেয়েছি। এই বাস্তবে 3.74 না কিন্তু, হ্যাঁ অনেক বেশি। আচ্ছা, সো যেটা বলতে গিয়েছিলাম, সো আমি এসএসসিতে জিপিএ 3.74 পেয়েছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, যদিও 10 বছর আগে 20 বছর আগে পাইছি, তাতে কি আমার বলার ধরন বর্তমান। কিন্তু আমি যদি বলতাম আমি এসএসসিতে জিপিএ 3.74 পেয়েছিলাম, তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট। কাজ শেষ, বলার ধরনটা বর্তমান। বাংলাদেশ অনেক অগ্রগতি করেছে, এই মানে কি অগ্রগতি হয়ে গেছে কিন্তু বলার ধরনটা বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। ভাই আর বলবা না তো? এই প্রেজেন্ট পারফেক্ট অনেক সমস্যা, অনেক সমস্যা। আচ্ছা এখন বলো, আমি একটি সরকারি ব্যাংকে চাকরি পেয়েছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এই আমি একটা সরকারি ব্যাংকে চাকরি পেয়েছি, আমার চাকরি পাওয়া হয়ে গেছে না, কিন্তু তোমাদের সামনে বলার ধরনটা কি? বর্তমান, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমি যদি বলতাম আমি একটা সরকারি ব্যাংকে চাকরি পেয়েছিলাম, তখন কি হতো ভাই? পাস্ট ইনডিফিনিট। তাহলে আজ থেকে মনে থাকে জানো, কাজ শেষ ফল বিদ্যমান, এত ফল নিয়ে টানাহাসরা করো না। সবাই শোনো, আমরা কি করব তাইলে? কাজ শেষ, বলার ধরন বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। কাজ শেষ, বলার ধরন অতীত, পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার বিষয়টা? মেড বাই সুমন। এখন আসো আমরা শিখবো তাহলে। ও প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সবারই জানা, সেটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে কথা বলো না কেন? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি? ভার্বের 3, আমরা সকলেই জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3। ওকে মাই ডিয়ার, তাই যদি হয়ে থাকে এখন আসো আমরা সেন্টেন্সটা পড়বো। কঠিন একটা সেন্টেন্স আমরা আলোচনা করব, ভালো করে বুঝবে। তোমার টার্গেট কিন্তু মূল সেন্টেন্স বের করা, ওই অর্নামেন্টস নিয়ে টানহাসরা করবে না। ওকে আসো মূল সেন্টেন্স খোঁজার চেষ্টা করব। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, এটা কি আমার মূল সেন্টেন্স? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, টার্নিং পয়েন্টে কোচিং করার ফলে আমি চাকরি পাইছি।
তাহলে ভাই আমি চাকরি পাইছি মূল, টার্নিং পয়েন্টে ব্যাংক জব কোর্স করার ফলে, এগুলো অর্নামেন্টস, এগুলো এক্সটেনশন, মনে থাকে চলো। তাহলে শোনো, সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, ওকে, অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। খুব ছোট একটা সেন্টেন্স, দেখি তো আর একবার পড়ি তো কেমন সেন্টেন্সটা। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে, ওকে, অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাকে বলো ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে, ভার্ব কোনটা? ভেরি গুড, পরিণত হয়েছে, পরিণত হয়েছে, এটা আমার ভার্ব, পরিণত হয়েছে। আচ্ছা ভার্ব, এখন বলো কোন জিনিসটা পরিণত হয়েছে, কোন জিনিসটা পরিণত হয়েছে, জাস্ট পড়ো। অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বলো কোন জিনিসটা পরিণত হয়েছে? এই যদি বলি যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিণত হয়েছে, নাকি ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ভাই কেউ যদি ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা যদি কারোর মনে না আসতো, তোমার কিন্তু এই সেন্টেন্সটা আরো 2বার পড়া উচিত এবং তোমার অনুতাপ করা উচিত, অন্যরা পারলো আমি কেন পারলাম না। দিস ইজ ভেরি সিম্পল, কারণ বাংলা কথা বলতেছি, বাংলা যদি না বুঝি এটা কখনোই কিন্তু মার্সি করা যায় না। তাহলে আসো, মূল অংশ কোনটা? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে পরিণত হয়েছে কোনটা? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিসে পরিণত হয়েছে? সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে আগে সাবজেক্ট এবং ভার্ব বুঝবো। এখন একটু আসি ভাই, তাহলে মূল অংশ পেয়ে গিয়েছি। মূল অংশ কোনটা? ইন্টারনেট, এটা আমার সাবজেক্ট। ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে। এই আমি তোমাকে বললাম যে ইন্টারনেট গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই আমি যখন বলবো পরিণত হয়েছে, তার মানে কি ডান না জিনিসটা? কথা বলতে হবে, কাজটা শেষ কিনা? অবশ্যই পরিণত হয়েছে মানে কাজটা শেষ। যখন কাজ শেষ মনে করতে হবে দুইটা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। এখন বলো পরিণত হয়েছে আমার বলার ধরন কি বর্তমান না অতীত? কথা বলতে হবে, বর্তমান। আমি অতীত হতো কখন? পরিণত হয়েছিল বললে, যেহেতু বললাম পরিণত হয়েছে তার মানে কি জিনিসটা বর্তমান। ওকে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট, কাজ শেষ, বলার ধরনটা বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমত সাবজেক্ট লিখবো আমরা। আসেন তাহলে প্রথমত আমরা সাবজেক্ট লিখি। সাবজেক্ট কোনটা? ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে কি লিখি আমরা? INTERNET, ইন্টারনেট অ্যান্ড, এই সবুজ কালিতে লিখলে বুঝতে পারতেছো তো নাকি কালার চেঞ্জ করব? আচ্ছা, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, আরেকটা কি? ওয়েব। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সাবজেক্ট লিখলাম। এরপরে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে কি হবে ভাই? ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাজ। কেন? দুইটা জিনিস না, হ্যাভ। তবে তোমরা অনেকবার চিন্তা করতে পারো যে এটা তো একই কম্পোনেন্ট, হ্যাঁ সেই হিসেবে চিন্তা করা হয়, কিন্তু আমি মানে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভই দিলাম, হ্যাজ দিলে সম্ভবত ঠিক হইতে পারে। আচ্ছা এখন আসো, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? তাড়াতাড়ি বলতে হবে। এই হ্যাভ কি এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম না? তা পরিণত হয় ইংলিশ কি? পরিণত হয়েছে। বলো কি বলতে চাচ্ছ? turned into. Okay, internet and world wide web have turned into a important platform, তাই তো? Okay, internet and world wide web have become টা দিলে হয় না? have become, পরিণত হওয়া। বিকামটাই যে বেশি সুন্দর। ইয়েস উর্মিলা, থ্যাংক ইউ, তোমার জন্য মনে পড়ছে বোন। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, পরিণত হয়েছে। এখন অত্যন্ত দ্রুত গতিতে, তাহলে এটা দিয়ে দি না ভাই? অত্যন্ত দ্রুত গতিতে পরিণত হয়েছে। হ্যাভ র্যাপিডলি বিকাম, have rapidly become, মানে have become, আপনি র্যাপিডলি নিয়ে চিন্তা করেন না। ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে বলেন এবার? কিসে পরিণত হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে হ্যাভ বিকাম কি বলেন? হ্যাভ বিকাম, তাড়াতাড়ি বলে না কেন? one of the most কি হবে? one of the most important platforms,
The internet and World Wide Web have rapidly become one of the most important platform. গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কিসের জন্য? কিসের জন্য? সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে। তাহলে হ্যাভ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস কিসের জন্য? ফর সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড। তাহলে কি বলতে পারি বলো? ফর সামাজিক যোগাযোগ কি বলবো বলো না? ফর সোশ্যাল নেটওয়ার্কিং দিতে পারি বা সোশ্যাল কমিউনিকেশন দিতে পারি। ওকে, ফর সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড ব্যবসা কি বলতে পারি? ফর সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড কথা বলে না কেন? অ্যান্ড বিজনেস, অ্যান্ড বিজনেস। ওকে ওকে আন্না, তাহলে আমরা মূল অংশটুকু কিন্তু ট্রান্সলেশন করে ফেললাম। মূল অংশ কোনটা? অত্যন্ত দ্রুত গতিতে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগ ও ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাহলে ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ বিকাম পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে? গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস, ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখাইছিলাম ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস কিসের জন্য? ফর সোশ্যাল নেটওয়ার্কিং সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড, অর বিজনেস বা কি বলতে পারি অর বিজনেস। বিজনেস মানে তো ব্যবসায়িক কর্মকাণ্ড। ওকে, আচ্ছা এইবার আসো আরেকটু অংশ আছে কিসের জন্য? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। এই বিজনেস পারপাস কোনো সমস্যা নেই, বোনিক এদিকে খেয়াল করো এখন। এবার কি বলতেছে? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। এই কি বলতে পারি আমরা? কঠোর পরিশ্রমের ফলে। ফর দিয়ে শুরু করতে পারি না আমরা? তাহলে আসেন একটু আসি। সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে বা কারণে। ওকে, ডিউ টু দিয়ে শুরু করি, ডিউ টু দিয়ে শুরু করি আমরা। ওকে দেও তাহলে ফর অথবা ডিউ টু, ঠিক আছে? ডিউ টু দা কারণে, ডিউ টু দা অথবা ফর যে কোনো একটা। ডিউ টু দা ব্যবসা সম্প্রসারণের ফলে। এই সম্প্রসারণ ইংলিশ কি দিতে পারি? সম্প্রসারণ। ডিউ টু দা এক্সপ্যানশন, ডিউ টু দা এক্সপ্যানশন অফ, এক্সপ্যানশন অফ, ডিউ টু দা এক্সপ্যানশন অফ অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা। ডিউ টু দা এক্সপ্যানশন অফ অনলাইন ভিত্তিক কি বলতে পারি? অফ অনলাইন বেসড, ভেরি গুড, অনলাইন বেসড সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল কমিউনিকেশন। আগে নেটওয়ার্ক দিছি, এখন কমিউনিকেশন দিই। হ্যাঁ, অনলাইন বেসড সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড আরেকটা কি আছে? অ্যান্ড কি? অ্যান্ড ব্যবসা, অ্যান্ড বিজনেস বা ট্রেড। সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড ট্রেড। আরও একটা জিনিস আছে সমগ্র বিশ্বে। তুই কি বলতে পারি ভাই? সমগ্র বিশ্বে, অ্যারাউন্ড দ্য, অ্যারাউন্ড WRLD, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শেষ। তাহলে এই ভাই শোনো, ইন্টারনেট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হ্যাভ র্যাপিডলি বিকাম হয়েছে কি হয়েছে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস, একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে কিসের জন্য? ফর সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস অথবা বিজনেস পারপাস। কিসের কি কারণে? সমগ্র বিশ্বে অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ ও ব্যবসা সম্প্রসারণের ফলে। ডিউ টু দ্য এক্সপ্যানশন, ডিউ টু দ্য এক্সপ্যানশন of online based social network and business around the world বা around the globe। শেষ। তাহলে ভাই এত বড় একটা সেন্টেন্স আমরা শুরুর দিনই করব এবং এইটাই হলো অ্যাকচুয়ালি ট্রান্সলেশন। কারণ এইভাবে মিনিমাম আমি তোমাকে 300 মানে মিনিমাম 200 সেন্টেন্স করাবো অ্যাট লিস্ট, বা তারও অনেক বেশি হবে। মিনিমাম প্রায় 300-র ঊর্ধ্বে আমি সেন্টেন্স করাবো। তো এইভাবে যখন তুমি আমার সাথে 300 সেন্টেন্স করবে, নিজের কনফিডেন্স লেভেলটাও বাড়বে এবং দেখবা ইনশাল্লাহ তোমার ভিতরে অবশ্যই ভালো লাগা কাজ করবে। স্যার বলেছিলাম আগে যারা এই রিটেন কোর্স করেছে তাদেরকে এই ব্যাচে অ্যাড করে নেবেন। আপনি তো আগে করেছিলেন, এখন তা অ্যাড করতেছেন না কেন? আর কত সার্ভিস দিব? হ্যাঁ, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট তোমরা যদি অ্যাড হইতে চাও তাহলে কেমন কষ্ট লাগে বলো তো? একবার তো করেছো, এটা তো পার্মানেন্ট কোনো কোর্স না, একটা মিনিমাম একটা ফি তো দিতে হয় না? ফ্রি না, খুবই খারাপ, মানে খারাপ একটা জিনিস। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, জাস্ট মাথায় রেখো। নাকি কিছু ফি দিতে হবে? হ্যাঁ অবশ্যই কিছু দাও, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা, কসম খুদার বলতেছি 1 টাকা লাভ নেইনি 3 বছরে, 2.5 বছরে কসম খুদার 1 টাকা এই টার্নিং পয়েন্ট থেকে লাভ নেইনি এখনো পর্যন্ত। এবং 3 বছর এখনো হয়নি, ইচ্ছা আছে, আমাদের নিয়তি ছিল এটা 3 বছর আমরা কোনো লাভ করব না।
3 বছর আমরা একদম ব্রেক ইভেনে থাকবো। এখনো বোন ব্রেক ইভেনেই আসি বা একটু কম আসি। এর কারণটা কি, আমরা কোর্স ফিটা একদম কম নি। তাই রেগুলার কোর্স ফি তোমরা একটু চিন্তা করো, 72টা লেকচার শিট, 72টা ক্লাস, 40টা তোমার ইয়ের ক্লাস, তোমার কি জানো না, মাস্টার বেসের ক্লাস, মাত্র 2500 টাকা 2600 টাকাতে ভর্তি হও। এরপরে আরও কতগুলো সুযোগ সুবিধা আছেই। ওকে, সে একটু কোর্স ফি তোমাদেরকে মিনিমাম একটা ফি দিতে হবে, সেটা বাপ্পি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবে। হ্যাঁ বোন, তাড়াতাড়ি বলবা। স্যার এই মানে এই লাইনগুলো যেহেতু বড়, আমরা সাবজেক্টটা দেওয়ার পর ভার্বটা দেওয়ার পর পরে যে মানে ওয়ার্ডগুলো থাকে, এটার সিকোয়েন্সটা কিভাবে মেইনটেইন? আপু এই কোনো সিকোয়েন্স নেই, মোথায় তোমার মনে যেটা যাবে সেটা। কারণ অনেক জায়গায় দেখছি, শোনো না, সাবওপি, ডিএমপি এসব একদম হাবি জাবি, এগুলো টুঙ্কা বাজারের ওই জোকের তেল বিক্রি করার মতো জিনিস, কসম খুদার। তোমার সাথে তো অ্যাটলিস্ট মিথ্যা কথা বলবো না, তুমি তো এটা জানো। সো এই সাবওপি, এনএম, এই হাবি জাবি বিভিন্ন রুলস আছে, আমিও পড়াই এবং আমিও তোমাকে একটা দেখাবো, সেটা অন্য পারপাসে দেখাবো। ট্রান্সলেশন করার জন্য তুমি যদি এই চিন্তা করো, অনেক জায়গায় দেখছি সাবওপি মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ডিএমপি, এসব হাবি জাবি একদম শিখবা না। তোমার মনে যেটা চাই সেটা বসাবে এবং এটা ইনহিয়ারেন্ট আসবে তোমার মধ্যে। আমি সুমন কথা দিচ্ছি, ইনহিয়ারেন্ট তোমার মধ্যে এটা পজেস করবে। জাস্ট ক্লাসটা করো, আজকে না 5টা ক্লাস হোক, আজকেই করো, তারপরে দেখো ইনহিয়ারেন্ট পজেস করে কিনা। এখন আর কথা নেই, আসো পরের 3টা সেন্টেন্স। এই তাহলে আমি কি শিখলাম? অ্যাক্টিভের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম। এবার আর কি করব? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর হলো ফিউচার ইনডিফিনিট, এই 6টা টেন্সই কাফি। এখন খুবই সহজ, পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি, কি? অতীতকালে কোনো কাজ শেষ হবে। অতীতকালে জেনারেলি কোনো কাজ শেষ হবে বোঝাইতে পাস্ট ইনডিফিনিট। এই শোনো না, আমি 2006 সালে কি করেছিলাম, এসএসসি পরীক্ষা দিয়েছিলাম অতীতকালে। এই আমি না গতকালকেই কলম এই মার্কারটি কিনেছিলাম অতীতকালে। তাহলে অতীতকালে যখন কোনো কাজ শেষ হবে সেটা পাস্ট ইনডিফিনিট। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2। ওকে, এখন আসেন তাহলে 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে। এরকম প্রত্যেকটা সেন্টেন্স বড় বড় দিয়ে শিখবো। আরে বাচ্চা কাচ্চাদের মতো আমি যাই, সে যাই, হি গোস, আই গো, হাবি যাবি। ওকে আসো, 4 নাম্বার কি বলতেছে সবাই শোনো। আবার মূল কাজ কি? মূল কাজ হলো আমাকে ভার্ব খোঁজা এবং মূল অংশ আগে খোঁজা, মূল অংশ সেন্টেন্সের। শোনো, বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এখন বলো ভার্ব কোনটা? নির্দেশনা দিয়েছিল। দ্যাটস গ্রেট মাই ডিয়ার। কে নির্দেশনা দিয়েছিল? কথা বলো, কে? বাংলাদেশ ব্যাংক। এটা হলো আমার সাবজেক্ট। তোমার কোশ্চেনের উত্তরটা দিব, যে বললো যে কোনটার পরে কি বসাবো তার উত্তর এখন পেয়ে যাবা। আচ্ছা, আমি সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল। ভাই রে, নির্দেশনা কি আজকে দিয়েছিল না অতীতে দিয়েছিল? কথা বলো। অতীতে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, নির্দেশনাটা কে দিয়েছিল? কথা বলো না, কে দিয়েছিল? বাংলাদেশ ব্যাংক। তাহলে যে দিয়েছিল সে আছে, তার মানে বাক্যটা অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, পুরাতন তাদের ফি নিয়ে কথা বলা। ওকে, আমার কিন্তু চা খাওয়ানি, এত মাথা ব্যথা করতেছে। ওকে, সো আমি যেটা বলতে গিয়েছিলাম, তাহলে বাক্যটা হলো আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ। তাহলে আমরা সেইভাবে করব। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, ভালো করে বুঝবা। কোনটার পরে কোনটা তোমার মনই বলে দেবে, এই তুই এটা কর, একদমই প্যারা নিও না, আগে এইটুক লেখো। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2। আসো তাইলে আগে আসো, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, সাবজেক্ট বাংলাদেশ ব্যাংক, আমি লিখলাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমি লিখলাম। এবার বলো ভাই, নির্দেশনা দেওয়া ইংলিশ কি? নির্দেশনা দেওয়া ইনস্ট্রাক্ট। নাইস, ইনস্ট্রাক্ট, অর্ডার, যে কোনো একটা দাও। ইনস্ট্রাক্ট, অতীত হইলে কি হবে? ইনস্ট্রাক্টেড। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্টেড, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল। বোন, যে কোশ্চেন করছিল কোনটার পরে কোনটা বসাবো এবার একটু দেখো না। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, এখানে কি কি আছে? এখানে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের, আরেকটা আছে ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে, আরেকটা আছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এখন তোমার মনে যে কোশ্চেনটা করেছিলে, এখন তুমি বলো তো এরপরে কোনটা তোমার ভালো লাগতেছে? বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, এবার বলো না বোন কোনটা ভালো লাগতেছে? বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। কি হবে বলো? ইয়েস, দুইটা আসে, দেখো না। এরপরে না দুইটা জিনিস ছাড়া জীবনেও মন ছাই দেবে না। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, এক হলো ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে, আর একটা হলো বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এই দুইটার যে কোনো একটা আসবে। কিন্তু তোমার মনে কি কোনোদিন চাবে বোন বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের? এটা কি কোনোদিন বলবে? তার মানে তোমার মন হয় এটা বলবে, না হয় এটা বলবে। বিশ্বাস করো, তোমার মন যেটা বলতেছে যে কোনো একটা দিক লিখলে আনসারটা সঠিক।
যে কোনো একটা লিখলে। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে, যেমন সঠিক। বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল বাণিজ্যিক ব্যাংকগুলোকে, তেমনও সঠিক। সো আমাদের মন কখনো কি খারাপ কিছু বলবে না, বুঝাইতে পেরেছি? সেই জন্য আমার মন যেটা বলবে অবশ্যই মনে করবা ভালো কিছু বলতেছে। ওকে, আমার মন কোনোদিন বলে না বারাক ওবামার মেয়ের জামাই হইতে। আমার মন বলে কি, আচ্ছা যাই হোক। সো আসেন, সো মন যেটা বলবে সঠিক কথা বলবে। এখন আসেন, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল কাদেরকে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে, অথবা ঋণ পুনর্নির্ধারণ করতে, যে কোনো একটা। ওকে, তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড বাই বাণিজ্যিক ব্যাংকগুলোকে কি বলবো বলেন? বাণিজ্যিক ব্যাংকগুলোকে কমার্শিয়াল ব্যাংকস। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দ্য কমার্শিয়াল ব্যাংকস, দ্য কমার্শিয়াল ব্যাংকস। বাংলাদেশ ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। এইবার বলো, আর দুইটা আছে, তাহলে এটাও বাদ। এখন কি আছে? বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের না ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে? কোনটা ভালো শোনাই? বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নাকি ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে? কথা বলো। এই ওই মেয়ে কথা বলে না কেন? ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে। এখন একটু শোনো না বিষয়টা। যখন কোনো ভার্বের সাথে তে থাকে, খাইতে, যাইতে, পড়তে, ঘুমাইতে, ভার্বের সাথে যখন তে থাকবে তখন টু প্লাস ভার্বের ওয়ান হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। টার্নিং পয়েন্টে ভর্তি হইতে, এই যে হইতে, যাইতে, খাইতে, পড়তে, এই তাহলে কি বললাম? টু প্লাস ভার্বের ওয়ান। তাহলে এখন আসেন আমরা লিখবো ঋণ পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে। এই তাহলে পুনর্নির্ধারণ করার সাথে তে আসে না? তাহলে কি হবে? টু পুনর্নির্ধারণ করা। এই পুনর্নির্ধারণ করা ইংলিশ কি? রিশিডিউল। রিশিডিউল। তাহলে পুনর্নির্ধারণ করতে কি বলবো বলো না ভাই? কি বলবো? টু রিশিডিউল। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দ্য কমার্শিয়াল ব্যাংক টু রিশিডিউল। এই ভুলে গেছি, তাড়াতাড়ি তোমরা বলো। RESCHEDUL, টু রিশিডিউল। রিশিডিউল করতে বলেছে। কি রিশিডিউল করতে বলেছে? ঋণ পরিশোধের তারিখ। মাই ডিয়ার, একটু দেখো না কত মজার জিনিস। ঋণ পরিশোধের কথাটি পেয়েছো? ঋণ পরিশোধের তারিখ। তাহলে কি বলবো? দা হবে, এরপরে এর পরে কি আছে? তারিখ। দ্য ডেট, দ্য ডেট, এরপরে অফ, এরপরে ঋণ পরিশোধ, লোন রিপেইমেন্ট। তাহলে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড দ্য কমার্শিয়াল ব্যাংক টু রিশিডিউল দ্য ডেট অফ লোন রিপেইমেন্ট। LOAN, লোন রিপেইমেন্ট। কাদের জন্য? বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। ফর দা। এখন ভাই জন্য কথাটি কি আছে? কিন্তু আমি যেহেতু বাঙালি, আমার মনে না কিছু জিনিস উদয় হয় যে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য লোন পরিশোধের তারিখ পুনর্নির্ধারণ করতে বলেছিল। তাহলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য, ফর দা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক। কি বলবো ভাই? ফ্লাড এফেক্টেড, ফ্লাড এফেক্টেড ফার্মার্স, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক। ফ্লাড এফেক্টেড ফার্মার্স। ওকে, ফর দা ফ্লাড এফেক্টেড ফার্মার্স। ওকে, আমি বুঝাইতে পারছি কি পারি নাই? কথা বলেন। তাহলে বোন, কোনটার পরে কোনটা? তোমার মন যেটা বলবে সেটা, নট ডিএমপি হাবি যাবি। ওটা বললে জীবনেও ট্রান্সলেশন করা যায় না। তুমি যদি ট্রান্সলেশনের সময় চিন্তা করো কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা হাবি যাবি, ভাই এটা জীবনে তোমার ট্রান্সলেশন শেষ হবে না। মনে রাখবা 2 ঘন্টায় আমাকে কি কি করতে হবে? একটা বাংলা রচনা, একটা ইংলিশ রচনা, একটা আর্গুমেন্ট রাইটিং, 5টা ম্যাথ, 15টা কি নাম জেনারেল নলেজ, এরপরে একটা বাংলা থেকে ইংলিশ, একটা ইংলিশ থেকে বাংলা, এত বড় বড় প্যাসেজ, একটা কম্প্রিহেনশন। ওই কম্প্রিহেনশনটা পড়ে আমাকে 5টা কোশ্চেনের আনসার করতে হবে। আর কিছু কি বাদ রাখলাম? এই সব আনসার করতে হবে 2 ঘন্টায়। সো এই জন্য তোমাকে কি করতে হবে? দ্রুত আনসার করা শিখতে হবে। কিভাবে ট্রান্সলেশন দ্রুত করবা ইনশাল্লাহ একদম 5টা ক্লাসে নখে দর্পণে তোমাদেরকে বুঝাই দিব আল্লাহ রহিম রহমানের ইচ্ছায়। এখন যেহেতু আরো ফ্রি, সো টেনশন কইরো না। ওকে, সো আসো তাহলে আমরা পরেরটাই চলে গেলাম। ওকে, বাপ্পি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ব্যাচ 26 রিটেন এখনো পাইনি গ্রুপে। ভাই ব্যাচ 26 তো রেগুলার রিটেন পাবা, টেনশন নেই। আমাদের রেগুলার কোর্সটাও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা কোর্স, MCQ রিটেন ভাইবা। কিন্তু আমরা দেখা যাচ্ছে কি কেউ রিটেনটাকে আরো বেশি ফ্লারিশ করতে চাই। মনে রেখো, এটা মানে এই না যে আমরা বলছিলাম স্যার আপনি তো বলছিলেন যে ব্যাংক জব রেগুলার কোর্স করলে রিটেনটা সম্পূর্ণ হবে। ভাই হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমার রিটেনটাকে আরো বেশি সম্পূর্ণ করা, আরো বেশি সুন্দর করা, আরো কিছুদিন আমাদের সাথে থাকা, আরো 40টা রিটেন ক্লাস আমাদের সাথে করা, এই সুযোগটার জন্য আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচটা করাই। বুঝাইতে পেরেছি? এটা হলো মূল কাজ। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক অর্ডার। এই আল্লাহ জামান আলী তুমি ভুল করেছো, দেখো কি সুন্দর লেখা, কিন্তু 0 পাবে কেন?
ও লিখছে বাংলাদেশ ব্যাংক ওয়াজ অর্ডার্ড, ঠিক আছে কি ঠিক নেই কথা বলো? ঠিক নেই, কারণ এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ না। সো ওয়াজ অর্ডার তো প্যাসিভে হয়, সো বাংলাদেশ ব্যাংক অর্ডার্ড হবে, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাক্টেড হবে, ওয়াজ ইনস্ট্রাক্টেড হবে না। ভাই আমি কি পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝাইতে পেরেছি? আমি পরের সেন্টেন্সে যেতে চাচ্ছি। ওকে মাই ডিয়ার, এখন আসো, তোমরা আবার মনে মনে কষ্ট পেও না, আজকে একটু আস্তে আস্তে যাব। কারণ কি জানো? কারণটা হলো নেক্সট শুক্রবার পর্যন্ত আরো 50 জন ভর্তি হয়ে যাবে, তখন ওরা আবার বলবে কি স্যার 1 নাম্বার হয়ে গেল, কান্নাকাটি। এই জন্য একটু অর্ধেক করাবো আজকে, হ্যাঁ। তারপরে আগামী শুক্রবার থেকে ফুল সুইং, আগামী শুক্রবারের পরে বন্ধ করে দিব ভর্তি। হ্যাঁ অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে। আচ্ছা 150 জন চাইছিলাম, 150 জন শেষ। আচ্ছা আর কোনো কথা নেই, এইবার আসো আমরা শুরু করব পরেরটা। 5 নাম্বার কি বলতেছে সেটা একটু বুঝবো আমরা, হ্যাঁ। দেখো কোশ্চেন নাম্বার 5, তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। ভাই পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আরো একটা ব্যাপার আছে, ছিল কথাটি থাকলেও কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট অজ বা ওয়ার যেটাকে আমরা বলি, হ্যাঁ। দেখো তৎকালীন অর্থনীতির বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল, বলে এই বাক্যে ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে, এই বাক্যে ভার্ব কোনটা? এই জরুরি ছিল এটা জীবনে ভার্ব হইতে পারে না? শুধু ছিল ভার্ব, কথা বলো। জরুরি তো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। ছিলটা হলো আমার ভার্ব, ছিল এটা হলো আমার ভার্ব। ভাই কোন জিনিসটা জরুরি ছিল একটু বলো না, কোন জিনিসটা? ঋণের প্রবৃদ্ধি, তার মানে এটা হলো আমার সাবজেক্ট। আমি সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। আচ্ছা একটু বলবা এটা কোন টেন্স? একটু বলো না এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। জরুরি ছিল, ছিল যদি হয় পাস্ট ইনডিফিনিট। ছিল আবার আমার একটা গাড়ি ছিল, তখন কিন্তু হ্যাড, আই হ্যাড আ কার। আর আম কি, আর এখানে কি ছিল? আমি অত্যন্ত জরুরি ছিল, এখানে কি হ্যাড হবে না ওয়াজ হবে? কথা বলে না? ওয়াজ। ঋণের প্রবৃদ্ধি জরুরি ছিল মানে কি অধিকারে থাকা বুঝাইতে হ্যাড, আর এমনি ছিল বুঝাইতে ওয়াজ। আচ্ছা দরকার নেই, আমি আসি তাইলে। তৎকালীন অর্থনীতি বিকাশের জন্য ঋণের প্রবৃদ্ধি জরুরি ছিল, তাহলে আমি প্রথমে সাবজেক্ট লিখবো। বলেন সাবজেক্ট কোনটা? ঋণের প্রবৃদ্ধি। দুইভাবে করতে পারেন, ঋণের প্রবৃদ্ধি র আছে না, এই র থাকলে কি হবে? দা, দা গ্রোথ অফ লোন, দা গ্রোথ অফ লোন। অথবা এদিকে দেখেন সুদের হার, আমরা দ্য রেট অফ ইন্টারেস্ট না বলে আমরা এক কথায় কি বলি বলেন তো ভাই? ইন্টারেস্ট রেট বলি। আমরা কি বলি? দ্য রেট অফ ইন্টারেস্ট। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রচলিত নিয়মে করতে হয়, যেমন ঋণের প্রবৃদ্ধি আমরা কি বলি জানেন? ক্রেডিট গ্রোথ। ব্যাংকে আমরা এইভাবে বলি, কিন্তু কোনো একজন স্টুডেন্ট যদি বলে দ্য গ্রোথ অফ ক্রেডিট, সে একটুও ভুল করে নাই, কোনো সমস্যা নেই, আপনার মার্ক কাটবেন না। ওকে তাহলে এখন আসেন, হ্যাঁ কোহিনুর আক্তার তুমি রেসপন্স করছো, অসংখ্য ধন্যবাদ বোন। আচ্ছা এখন আসো তাহলে আমরা বলি ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। তাহলে প্রথমে আসো ঋণের প্রবৃদ্ধি, তাহলে আমরা কি বলবো ভাই? অ্যাকচুয়ালি ক্রেডিট গ্রোথ। যদি কেউ লেখে দ্য গ্রোথ অফ ক্রেডিট, কোনো সমস্যা নেই, ক্রেডিট গ্রোথ ছিল। কি বলবো ভাই? ওয়াজ। ক্রেডিট গ্রোথ ছিল, কি ছিল ভাই? অত্যন্ত জরুরি। কি হবে বলেন? অত্যন্ত জরুরি। কথা বলে না কেন? ভেরি, ক্রেডিট গ্রোথ ওয়াজ ভেরি, কি ছিল? বলো বলো, হ্যাঁ বলো বলো। এই এতক্ষণ ধরে কি বুঝাইলাম? ঋণের প্রবৃদ্ধি বলতেছে এটাকে আমরা যেমন সুদের হার, আমরা বলি না লোনস, এই ইন্টারেস্ট রেট, সিম্পলি বলি ইন্টারেস্ট রেট, এটা সচরাচর কথা, হ্যাঁ ভাই। অথবা তুমি ওভাবে লিখতে পারো দ্য গ্রোথ অফ ক্রেডিট, কোনো সমস্যা নেই। আসো ক্রেডিট গ্রোথ ওয়াজ ভেরি জরুরি, কি বলবো ভাই বলো না? ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ছোটখাটো কথাটি বলি, ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজ ভেরি ক্রুশিয়াল, ওয়াজ ভেরি আর্জেন্ট, এরকম লিখলেই হয়েছে। ক্রেডিট গ্রোথ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ঋণের প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। এবার বলেন কিসের জন্য? তৎকালীন অর্থনীতি বিকাশের জন্য, বিকাশের জন্য। এই জন্য হইলে কি লিখি? ফর। এবার বলেন তৎকালীন অর্থনীতির বিকাশ, তৎকালীন অর্থনীতির বিকাশ। এবার আসি ভাই, অর্থনীতির র আছে না? এবার বলেন না র আছে কিনা? তৎকালীন অর্থনীতির বিকাশ, তাহলে কি বলবো? ফর দা। ফর দা বিকাশ কি লিখতে হয়? ডেভেলপমেন্ট লেখেন, কোনো সমস্যা নেই। ফর দা ডেভেলপমেন্ট, ফর দ্য ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, অফ দ্য ইকোনমি, ইকোনমি। ও তৎকালীন অর্থনীতি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অ্যাট দ্যাট টাইম দিয়ে দিই, অ্যাট দ্যাট টাইম, সেই সময়ের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য। ব্যাস। এখন আসো ভাই একটা জিনিস খেয়াল করবা, আমাদের ব্যাংকের ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ওয়ার্ড বলতেছে ওই ওয়ার্ডই তোমার লাগবে এটা জীবনেও চিন্তা করবা না। কোন একটা ওয়ার্ড ধরো এখানে বিকাশ, এখন বিকাশের ইংলিশ কি এ তো আমি জানি না,
সেই জন্য বসে থাকবা তা না, এর রিলেটেড যেটা আছে ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ফ্লারিশমেন্ট, ফর দ্য ইমপ্রুভমেন্ট, মানে আমি বলতে চাচ্ছি তুমি কখনো কলমটা থামাবে না, ওই রিলেটেড একটা ওয়ার্ড পড়লে তো তুমি বোঝো বিকাশ মানে কি, উন্নয়ন, সো ওই রিলেটেড একটা ওয়ার্ড বসাই দিবে, শেষ, আর কিচ্ছু লাগবে না। সো আমাদের হয়ে গেল ক্রেডিট গ্রোথ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অ্যাট দ্যাট টাইম, মনে থাকে জানো। ওকে, সো আমাদের 5 নাম্বার হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা আরো একটা করে ফেললাম। এবার আমরা চলে আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, পাস্ট কন্টিনিউ, ও পাস্ট কন্টিনিউয়াস দেইনি, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসও লাগবে না, আমি একবারে ফিউচারে চলে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা কিন্তু 5টা টেন্স ভালো করে শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করতেছি না। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট শিখেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স শিখছি। এখন আমরা ফিউচার ইনডিফিনিট শিখবো, খুব ইজি। ফিউচার ইনডিফিনিট মানে কি, ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে। এই আমি না একটা মার্কার কিনবো, আমি একটা শার্ট ক্রয় করব। এই তোমরা জানো যেহেতু টার্নিং পয়েন্ট খুব ভালো একটা প্রিমিয়াম রিটার্ন কোর্স চালু করেছে, আমি প্রিমিয়াম রিটার্ন কোর্সে ভর্তি হব। এই কোন টেন্স, কথা বলে না, প্রিমিয়াম রিটার্ন কোর্সে ভর্তি হব, কোন টেন্স? ওরে পাগল, আমি তো টেন্স শিখাচ্ছি, তোমরা মনে করতেছো আমি বিজ্ঞাপন দিচ্ছি, মোটেও না, আমি তোমাদের টেন্স শিখাচ্ছি। হ্যাঁ, তোমরা আবার ভেবো না যে বিজ্ঞাপন দিচ্ছি। ওকে, তাহলে কি হলো, টার্নিং পয়েন্ট প্রিমিয়াম রিটার্ন কোর্সে আমি ভর্তি হব, ভবিষ্যতে যখন কোনো কিছু হবে সেই ক্ষেত্রে আমরা বলবো কি, যে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি, অল উই নো দ্যাট, সাবজেক্ট, এরপরে শল অথবা উইল প্লাস ভার্বের ওয়ান। এখন সবসময় উইল ইউজ করে, আয়ের সাথে উইল, ইউ এর সাথে উইল, সো সাবজেক্ট উইল ভার্বের ওয়ান, শেষ। এখন আসো তাইলে আমরা পরের সেন্টেন্সটা করব। উচ্চ সুদের হার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। থ্যাংক ইউ। উচ্চ সুদের হার ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। এখন তোমরা একটু বলো না ভাই, ভার্ব কোনটা? কাজ করবে, ভেরি গুড, কাজ করবে। আচ্ছা, কোন জিনিসটা কাজ করবে প্রতিবন্ধকতা হিসাবে? কোন জিনিসটা? উচ্চ সুদের হার, উচ্চ সুদের হার প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। এই তাহলে আমি কি পাইলাম, ভার্ব পাইলাম, সাবজেক্ট পাইলাম, এবার টেন্স, উচ্চ সুদের হার প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। এই আজকে না ভবিষ্যতে, কথা বলো না কেন, ভবিষ্যতে কাজ করবে, করবে মানে কি, ফিউচারকে বোঝাচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন দেখো কে কাজ করবে, উচ্চ সুদের হার কাজ করবে, সো আমার বাক্যটা অ্যাক্টিভে করব। তাহলে আসো আমরা ট্রান্সলেশন করি। এখন আসো প্রথমে সাবজেক্ট, উচ্চ সুদের হার কি লিখবো বলো? উচ্চ সুদের হার সিম্পল, আপু দ্য রেট অফ হাই ইন্টারেস্ট রেট বলার দরকার নেই, সিম্পলি আমরা কি বলি, হাই ইন্টারেস্ট রেট, হাই ইন্টারেস্ট রেট, এটাই উচ্চ সুদের হার, সিম্পলি আমরা এভাবেই বলি। তারপরে তোমরা লিখলে ভুল নেই, তবে কিছু কিছু ব্যাংকিং টার্ম সম্পর্কে তোমাদের ধারণা দিব। এবং তোমাদের আরেকটা মজার জিনিস আমি তোমাদের ইয়েতে দিব, শীটের মধ্যে। তোমরা যে ট্রান্সলেশন, তো আমি প্রথমে ক্লাস ওয়ার্ক, এরপরে তোমাদের 3 পেজ বা 4 পেজ আমি কি করবো জানো, তোমাদেরকে স্টুডেন্ট ওয়ার্ক দিব। এই স্টুডেন্ট ওয়ার্কের ট্রান্সলেশন কিন্তু আমি করে দিব। মনে রাখবা, ব্যাংকের ট্রান্সলেশন বলো বা কম্প্রিহেনশন বলো বা ফোকাস রাইটিং বলো, মূলত 4টা টার্ম থেকে আসে। কোন কোন 4টা টার্ম জানো? একটা হলো এনভায়রনমেন্ট রিলেটেড, একটা হলো ব্যাংক রিলেটেড, একটা হলো ইকোনমি রিলেটেড, একটা হলো আইটি বা টেকনোলজি রিলেটেড। এর বাইরে সাধারণত ব্যাংকের কোশ্চেন হয় না। সেই জন্য আমি ওইভাবে টার্গেট করে তোমাদের একটা লেকচার শিটে এনভায়রনমেন্ট রিলেটেড আমি একটা ট্রান্সলেশন দিয়ে দিয়েছি, আরেকটাতে ইকোনমি রিলেটেড ট্রান্সলেশন দিয়েছি। সো চেষ্টা করেছি এই কোর্সটাকে অনেক যুগোপযোগী করার জন্য, বাকিটা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের প্রচেষ্টা। এখন আসো তাহলে আমরা কাজ করব। উচ্চ সুদের হার, এটার ইংলিশটা হলো হাই ইন্টারেস্ট রেট। ওকে, তাহলে কি লিখবো আমরা, হাই ইন্টারেস্ট রেট, উচ্চ সুদের হার। এবার কাজ করবে, ইংলিশ কি বলো না, কাজ করবে, ইংলিশ কি, উইল ওয়ার্ক, উইল অ্যাক্ট, কোনো সমস্যা নেই। হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক, উচ্চ সুদের হার কাজ করবে। এইবার বলো ভাই, এবার যে বলছিল স্যার কি লিখবো বুঝে উঠতে পারতেছি না, এখন তোমরাই বলো না, উচ্চ সুদের হার কাজ করবে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা হিসাবে। এই কোনটা ভাল লাগে, উচ্চ সুদের হার কাজ করবে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানো নাকি প্রতিবন্ধকতা হিসাবে? কথা বলে না কেন, প্রতিবন্ধকতা হিসাবে, অটোমেটিক্যালি চলে আসবে। সো প্রতিবন্ধকতা হিসাবে, এই একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে টার্নিং পয়েন্ট সুনাম অর্জন করেছে। তাহলে একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে যখন হয়, তখন যেন কোন ওয়ার্ডটা ইউজ করি, অ্যাজ ওয়ার্ড ইউজ করি। তাহলে হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ প্রতিবন্ধকতা, তাহলে কি হবে ভাই, অ্যাজ একটা প্রতিবন্ধকতা, অ্যাজ আ ব্যারিয়ার, ভেরি গুড, as an obstacle, very good, as an obstacle, as an impediment, এই ইম্পিডিমেন্ট মানে প্রতিবন্ধকতা। এখন তোমরা যে সিনোনিম ইউজ করো, অবস্ট্যাকেল ইউজ করো, ইম্পিডিমেন্ট ইউজ করো, যেটা তোমাদের মনে হয়। ওকে, হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট, একটা প্রতিবন্ধকতা হিসাবে।
ইম্পিডিমেন্ট, প্রতিবন্ধকতা হিসাবে কাজ করবে। কিসের? ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর প্রতিবন্ধকতা। এখন ঘুরে দাঁড়ানো মানে কি? ব্যাংক কিভাবে ঘুরে দাঁড়াবে? নাকি ব্যাংকগুলোর রিভাইভের ক্ষেত্রে কি হবে ভাই? তাহলে হাই ইন্টারেস্ট রেট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট। কি হবে বলো না এবার? ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানো, টার্ন অ্যারাউন্ড। ওইটা চিন্তা করো না, ঘুরে দাঁড়ানো মানে ঘুরে দাঁড়ানোই তা বুঝাচ্ছে না। ব্যাংকগুলোর কি বলো না? অ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট। Yes, as an impediment for recovering the bank. As an impediment for recovering the bank. Okay, okay. As an impediment, প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কিসের জন্য? রিকভারিং এর জন্য। For recovering. RECOVERING. For recovering the banks. For recovering the banks. এখন আসো, রিকভারিং হইল না। দেখো মার্ক পাওয়া কত সহজ, তোমরা মার্ক নেও না বলে পাও না। আচ্ছা, কেউ যদি এভাবে লেখে অ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাংকস, কোনো সমস্যা আছে? এখানে তো উন্নয়নের কোনো কথাই নেই। অ্যাজ অ্যান ইম্পিডিমেন্ট ফর রিকভারিং অফ দ্য ব্যাংকস না লিখে কেউ যদি লেখে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাংকস, কোনো সমস্যা নেই। ফর দ্য ফ্লারিশমেন্ট অফ দ্য ব্যাংক, ফর দ্য প্রফিট অফ দ্য ব্যাংক। হ্যাঁ বলো বোন। রিকনস্ট্রাকশন। ও নাইস, ফর দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ব্যাংক, কোনো সমস্যা নেই। ওকে মাই ডিয়ার, সো আমি এইটা হলো মূল, ব্যাংকের উন্নয়ন, ব্যাংকের ঘুরে দাঁড়ানো, এই সব বিষয়টা। তাহলে কি দেখো, আমার যেটা আছে ওইটাই লিখতে হবে, নট দ্যাট। এরপরে যখন প্যাসেজ ট্রান্সলেশন করব আরও কিছু দেখাবো, এবং এর আমি একটা ট্রান্সলেশনই বের করে দিছি যে কিভাবে নিজের মতটাকে প্রায়োরিটি দিতে হয়, সেটাও আছে 3 নাম্বার লেকচার শিটে। এখন আসো আমরা পরেরটাই যাই। এইটা এই সেন্টেন্স অ্যাক্টিভে না করে যদি প্যাসিভে করতাম, তো এখানে উচ্চ সুদের হার আছে, এটা তো ডিরেক্ট অ্যাক্টিভ। আপু ওই চিন্তা কইরো না যে উচ্চ সুদের হার, এটা তো বাংলাদেশ ব্যাংক বানাইছে, না তা দরকার নেই। ওকে, যেন আমি সিম্পলি যদি বলি জামাটা আমাকে সুন্দর, মানে সুন্দর করেছে, এই জামাটা আমাকে সুন্দর করেছে, অথবা আমি সিম্পলি এটা বললাম রিটেন কোর্স, টার্নিং পয়েন্টে রিটেন কোর্স আমাকে জব পেতে সাহায্য করেছে। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? কথা বলে না কেন এরা? তোমরা বলো, টার্নিং পয়েন্টের রিটেন কোর্স আমাকে জব পেতে সাহায্য করেছে, বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? এখন তুমি তো মনে করতে পারো এই এটা কেমনে অ্যাক্টিভ হয়, রিটেন কোর্স তো সুমন স্যার করাইছে, সুমন স্যার তো এখানে উল্লেখ নেই। না আপু, ডিরেক্টলি তো রিটেন কোর্সটাকে এখানে একটা হিসেবে কাজ করানো হচ্ছে। আমি বুঝাইতে পারছি? সাবজেক্ট হিসাবে। সেইটা একটু মাথায় রেখো বোন, আস্তে আস্তে হয়ে যাবে, অডিট হওয়ার কিচ্ছু নেই, কেবল তো শুরু করলাম। আজকে তো ইনঅগারেশন প্রোগ্রাম, তাই না? এখনো অনেক কিছু আছে। স্যার ব্যাংক রিটেন ক্লাস দুদকের রিটেনে কতটুকু হেল্প করবে? তুমি বুঝতেছো না কেমন হেল্প করবে? রিটেন দুদকে তো এই ট্রান্সলেশনই আসে, ম্যাথই আসে, তুমি বুঝতে পারতেছো না কেমন হেল্প করবে? এটা ওইভাবেই তৈরি, আপনি একটা খুবই ভালো একটা ডেভেলপমেন্ট হবে। ওকে, হাই ইন্টারেস্ট রেট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অবস্ট্যাকেল টু দ্য ব্যাংকস টার্ন অ্যারাউন্ড, কোনো সমস্যা নেই, কি সুন্দর লেখে। ওকে, এবার আসো, আর কথা নেই, আমরা পরেরটাই চলে যাব, 7 নাম্বার। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করেছি ভাই সেটা ছিল কি? সেটা ছিল ডিরেক্টলি টেন্সের ব্যবহার। আমরা 5টা টেন্সের ব্যবহার আপনাদেরকে শিখিয়েছি, কারণ এই 5টা টেন্সের ব্যবহার মোর দ্যান 90% ট্রান্সলেশনে এই 5টা টেন্সের ব্যবহার আসে। এইবার আমরা যেটা শিখাবো সেটা হলো মডাল অক্সিলারি। ভাই মডাল অক্সিলারি কোনগুলা? ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, শল, শুড, উইল, উড, এগুলাকে আমরা মডাল অক্সিলারি বলি মিনিং অনুযায়ী। যেমন উচিত, এই উচিত হইলে কি হবে? শুড হবে। তারপরে পারা যেতে পারে, সম্ভাবনা, মে বা মাইট হবে, অথবা ক্যান হবে। সো এই মিনিংগুলো তোমাদের প্রত্যেকের জানা। এটা যেহেতু আমি অ্যাডভান্স রিটেন কোর্স বা আমাদের জেনারেল রিটেন কোর্স, এখানে ক্যান মানে কি, কুড মানে কি, এইসব এখানে আলোচনা করার দরকার নেই, বা এটা আলোচনা করা আসলেই একটা সময় নষ্ট। সো আমরা মডাল ব্যবহার করে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা একটু শিখবো। তবে মনে রাখবা, মডালের ক্ষেত্রে অ্যাক্টিভও হইতে পারে, প্যাসিভও হইতে পারে। কোনো একটা জায়গায় মডাল ব্যবহার করা হয়েছে কিন্তু বাক্যটা যে করতেছে কাজটা সে আছে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে। আর মডালের অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? একদম সহজ। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মডাল অক্সিলারি হবে, তারপরে মডাল হবে, এরপরে ভার্বের ওয়ান হবে, তাই না? অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট, মডাল, ভার্বের ওয়ান, সাবজেক্ট, মডাল, ভার্বের ওয়ান। ক্লিয়ার বিষয়টা? ওকে, আসেন তাইলে আমরা একটা মডালের করি, এটা আমাদের জানা, তারপর আমি একবার করব, সবাই একটু দেখবেন। ও তুমি যেটা, যার কোশ্চেন ছিল স্যার এটা অ্যাক্টিভ না প্যাসিভ, আরো সুন্দর একটা এক্সাম্পল, একদম আজকে এক্সাম্পলটা মিলে গেছে। সবাই দেখো, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। ভাই ভালো করে বুঝবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। আগে বলো ভার্ব কোনটা? আগে বলো ভার্ব কোনটা? কথা বলে না কেন? ভার্ব কোনটা?
পালন করতে পারে, পালন করা না বোন, পালন করতে পারে। এই পারা ইংলিশ কি কথা বলো? পারা মানে কোন কোন কি ব্যবহার হয়? আমি ক্যান 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 একটা মডেল, সো মনে রেখো। তাহলে পালন করতে পারে। এখন আমার কোশ্চেন, ভাই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। ভাই এই যে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে, কে পালন করতে পারে? বাংলাদেশের বার্ষিক উন্নয়ন ভেরি গুড, পালন করতে পারে। কোন জিনিসটা পালন করতে পারে? বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন পালন করতে পারে। তার মানে এইটা হলো সাবজেক্ট, আর পালন করতে পারে এটা হলো আমার ভার্ব। এখন আপনি বলতে পারেন, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি তো নিজে নিজে বাস্তবায়ন করে না, এটা তো বাংলাদেশে একটা মন্ত্রণালয় করে। এই চিন্তা করলে কি হবে? না, এটা নিজেই এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, এটাই হলো আমার সাবজেক্ট, এটাই হলো আমার সাবজেক্ট। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? ওকে, তাহলে বাক্যটা আমি অ্যাক্টিভে করব, আমি অ্যাক্টিভে করব, চমৎকার একটা জিনিস শেখাবো। তাহলে অ্যাক্টিভে পাইলাম মডালের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ক্যান হবে, তারপরে ভার্বের ওয়ান হবে, শেষ। কেউ ইয়ে করবেন, লিখবেন না, আপনারা দেখবেন শুধু। এবার তাহলে আমি সাবজেক্ট লিখবো প্রথমে। এই সাবজেক্ট লিখতে গিয়ে না আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা জানেন? বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। একটু বলবেন আপনারা কোন স্ট্রাকচারের কথা মনে পড়ে যায়? দা নাউন অফ নাউন, দা নাউন অফ নাউন। তাহলে আসেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির র থাকলে দা লিখতে হয়। আমি প্রথমে দা লিখলাম, এরপরে কি রয়ের পরের ওয়ার্ডটা, এই রয়ের পরের ওয়ার্ডটা কি? বাস্তবায়ন। বাস্তবায়ন ইংলিশ কি? ইমপ্লিমেন্টেশন। যে বলবে ইমপ্লিমেন্ট কানের পরে দেওয়া হবে। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন না, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা আর বাস্তবায়ন এক জিনিস না, মনে থাকে জানো। তাহলে আসেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই র থাকাতে প্রথমে দা দিব, তারপরে বাস্তবায়ন ওয়ার্ডটা লিখবো। বাস্তবায়ন কি? ইমপ্লিমেন্টেশন। দা ইমপ্লিমেন্টেশন, এরপরে কি হবে? অফ। এইবার বাকি যেটা আছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বার্ষিক অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নাইস। দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। PRO GRA ডাবল M E অথবা এখন PRO GRAM, দুইটাই কারেক্ট। আসেন, দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার ভাই পালন করতে পারে, পালন করতে পারে কি বলবো ভাই? ক্যান প্লে, ক্যান প্লে। ওই যে নিয়ামকের ভূমিকা ছোটবেলা থেকেই পড়ে আসছিলাম, ক্যান প্লে আ ভাইটাল রোল। আমরা যারা পপি গাইড পড়ছি ছোটবেলায়, কমন একটা জিনিস, ক্যান প্লে আ ভাইটাল রোল। মনে আছে আপনাদের এটা? আচ্ছা, আপনার হয়তো পপি গাইডের জামানাই নাই, আমরা গ্রামে ছোটবেলায় পপি গাইড পড়ে বড় হয়েছি। হ্যাঁ, আচ্ছা, সেইটা একটু মনে পড়ে গেল। দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নিয়ামকের ভূমিকা পালন করতে পারে। নিয়ামকের ভূমিকা কি লিখি বলেন না ভাই? ক্যান প্লে আ, কথা বলে না কেন? ক্যান প্লে আ ভাইটাল রোল। ব্যাস হয়ে গেল। দ্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। ক্যান প্লে, পালন করতে পারে, আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য। ভাই কোনো জায়গায় তো জন্য নেই, কিন্তু আমার মনটা টানতেছে জন্য লিখার জন্য। আপনার মন যেটা টানবে একটুও বাধা দেবেন না, তারপরে আকাম কুকামে না। ওকে, আসেন লিখি বলবো ভাই। দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্যান প্লে আ ভাইটাল রোল ফর, কথা বলে না কেন? ফর দ্য বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, ফর দ্য সোশিও, এই আপনারা জানেন না আর্থসামাজিক উন্নয়ন ইংলিশ? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফর দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ কি ভাই? বাংলাদেশ। আপনারা যেন আমার পরীক্ষার খাতায় বিডি লিখেন না, বিডি মানে কিন্তু লিখলে ভুল হবে, বাংলাদেশ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমিও পড়েছি পপি গাইড। আচ্ছা, আমরা ছোটবেলায় গ্রামে এটা কমন ছিল আমাদের। আচ্ছা, এসব ড্রপ ইট। সো পপি গাইডের পোলাপান যদি, মানে আমরা যদি এসে ভালো শিখাইতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা তো আরও ভালো কিছু পড়ছেন। আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে পড়ছি, কিচ্ছু বুঝি না সুঝি না, বাপ মা যা শিখাইছে, যা পাইছি তাই পড়ছি। সো এখন আমরা এইভাবে একটু চেষ্টা করব। এবং আমি এসে দেখেছি, বিশ্বাস করেন ভাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামার নিয়ে বেশি পাগল হয়ে যাই। আমারই কি গ্রামার লাগতেছে আমার ট্রান্সলেশন করতে গিয়ে।
দেখবেন এইভাবেই আমি আপনাদেরকে প্যাসেজ ট্রান্সলেশন করাবো, এইভাবেই আপনাদেরকে আমি আপনাদের প্যাসেজ মানে কি বললাম কম্প্রিহেনশন করাবো, এইভাবেই ইনশাল্লাহ ফোকাস রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে 2টা ক্লাস, দেখবেন ফ্রি হ্যান্ড রাইটিং কাকে বলে, ফ্রি হ্যান্ড আপনারা যেটা বোঝেন ওইটা না। ওকে, সো আসেন তাহলে আমরা পরেরটাই চলে যাই, আর কোনো কথা নেই। আচ্ছা, আমাকে বাপ্পি ভাই বলতো যে রিটেনের ধৈর্য একদম কম স্যার, স্টুডেন্টরা করতেই চায় না, কিন্তু এখনও তো আলহামদুলিল্লাহ ফেসবুকে তো ভালোই স্টুডেন্ট আছে। আজকে 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেল না? আচ্ছা 10-এ শুরু হয়েছে, তাও তো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। স্টুডেন্ট তো এখনও আলহামদুলিল্লাহ, এখানেও তো 160 জন দিয়ে শুরু করছিলাম, 97 জন আছে আমার ইয়েতে জুমে। আচ্ছা, সো আপনারা কি খুব বেশি বোর হচ্ছেন? কথা অনেস্টলি বলবেন। আচ্ছা, বোর হইলেও একটু শেখেন, কারণ ট্রান্সলেশনটা খুব দরকার। আপনি বিশ্বাস করেন রিটেনটাই সব, প্রিলি চোখ কান বন্ধ করে পড়বেন, যা বলবো তাই আসতে বাধ্য, বিলিভ মি। কিন্তু রিটেনটাকে শ্রম দিতে হবে, রিটেনটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যদি কোনো রকম মানে ইন্টারাপশান ঘটে যায়, আপনার দেখবেন যে বেশ কিছু ক্ষতি হয়ে যায়। এই জন্য বললাম আমি চাই আপনি একটা প্রিলি টিকবেন, একটাতে আপনাকে জব এনশিওর করতে হবে। প্রিলি টিকাতে আমাকে মনে করতে হবে টাফ, কিন্তু রিটেন আমি মনে করবো একটা হইলে আমি একটাই চাকরি পাবো। এইভাবে রিটেনের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, আপনার কথা এক্সট্রা এনার্জি আছে। ইমরান খান অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, দ্য এস্টাবলিশিং প্রোগ্রাম অফ অ্যানুয়াল, এটা ভালো লাগলো না। আচ্ছা শফিকুল, শুরুটা ভালো লাগে না, ইমপ্লিমেন্টেশনটা একটু সুন্দর ভাইয়া। আচ্ছা তোফাইল খান, নো স্যার খুব ভালো। ওকে, মাই প্লেজার ডিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আমাদের পরেরটাই চলে যাবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা কি এখন পারবেন না ভাই কিভাবে মডাল অক্সিলারি ইউজ করে আমরা ট্রান্সলেশন করবো, পারবেন কি পারবেন না? কথা বলেন না কেন? মডাল অক্সিলারি ইউজ করে, ও এটাই লাস্ট, এরপরে প্যাসিভ। আচ্ছা প্যাসিভ, আমরা প্যাসিভটাও দেখবো। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 8-এ চলে যাবেন, হ্যাঁ ভালো করে বুঝবেন। কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। কম্পিউটারের মাধ্যমে আমরা খুব দ্রুত ও নিখুঁতভাবে আমাদের দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারি। এখন আসেন এখানে ভাই, কোনটা সাবজেক্ট, ভার্ব কোনটা? দ্রুত বলেন, ভার্ব কোনটা? ভার্ব কোনটা? সম্পাদন করতে পারি, সম্পাদন করতে পারি। পারা ইংলিশ কি ক্যান, আর সম্পাদন মানে কি ক্যান কমপ্লিট, ক্যান পারফর্ম, ক্যান অ্যাকমপ্লিশ। ওকে, আচ্ছা এখন আসেন কে সম্পাদন করতে পারে? কে সম্পাদন করতে পারে? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো আমরা, তাহলে আমরা পাইলাম সাবজেক্ট, এটা পাইলাম ভার্ব, এবং এটা মডাল অক্সিলারি, তাই না? এখন এক্সটেনশন, কোনটা এক্সটেনশন? কম্পিউটারের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যমে, এই কিভাবে বলতে পারি কম্পিউটারের মাধ্যমে এই কথাটা? এটার ইংলিশটা কি বলতে পারি? ও থ্রু কম্পিউটার, বাই দ্য হেল্প অফ কম্পিউটার। খুব সুন্দর, বাই দ্য হেল্প অফ কম্পিউটার বা থ্রু কম্পিউটার। নাইস। ওকে স্যার, প্রিমিয়াম রিটার্ন বেস সম্পর্কে জানতে চাই। অনেক মোস্ট ওয়েলকাম। আমি বলি প্রিমিয়াম টার্নিং পয়েন্ট 3টা কোর্স অফার করে। একটা হলো ব্যাংক জব রেগুলার কোর্স, একটা হলো ব্যাংক জব শুধুমাত্র অনলি প্রাইভেট ব্যাংক জব কোর্স, আর একটা হলো প্রিমিয়াম রিটেন কোর্স। এই 3টা কোর্স আমাদের আছে। তার মধ্যে প্রিমিয়াম রিটেন কোর্সটা এখন চলতেছে। প্রিমিয়াম রিটেন কোর্সটা হলো এটা শুধুমাত্র রিটেনদের জন্য, শুধু রিটেন প্রস্তুতি আরও ভালোভাবে কিভাবে নেওয়া যায় বা রিটেন প্রস্তুতি এটা কমপ্লিটনেস নিয়ে আসার জন্য আমরা এই কোর্সটা অফার করি। এখন আসলে আমরা মূল কাজে চলে আসি। তাহলে আমরা হলো সাবজেক্ট, আর সম্পাদন করতে পারি এটা হলো ভার্ব, আর কম্পিউটারের মাধ্যমে এটা এক্সটেনশন, বাই দ্য হেল্প অফ কম্পিউটার বা থ্রু কম্পিউটার। শুরুতেও লিখতে পারি, শেষেও লিখতে পারি, অ্যাজ ইওর উইশ। তো আমরা শুরুতেই লিখলাম কম্পিউটারের মাধ্যমে। কি লিখবো বলো না ভাই? বাই দ্য হেল্প অফ কম্পিউটার, কম্পিউটারের সহযোগিতায়। একটু বলি, এরপরে কিন্তু আজকের প্যাসিভটা শিখাবো না, আজকে একটি ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, সেটা রিলেটিভ প্রোনাউন। বলছিলাম 1 নাম্বার লেকচার শিট 2টা ক্লাসে নিব। সো আজকে তোমাদেরকে শিখালাম কি অ্যাক্টিভ সেন্স অ্যান্ড রিলেটিভ প্রোনাউন, আর নেক্সট দিন শিখাবো প্যাসিভ সেন্স এবং বাকি 3টা, ইটের ব্যবহার, ডিয়ারের ব্যবহার, আর কিসের ব্যবহার? ইনফিনিটিভের ব্যবহার। ক্লিয়ার তো বিষয়টা? সো প্যাসিভটা নেক্সট দিন করাবো। সো আসো তাহলে আমরা এখন অ্যাক্টিভ সেন্টেন্স, আর বাসার কাজ ম্যান্ডেটরি, সেটা একটু পরে দিচ্ছি। তাহলে আসো দ্রুত করে ফেলি। বাই দ্য হেল্প অফ কম্পিউটার, কম্পিউটারের সহযোগিতায় হয়ে গেল। এইবার এক্সট্রাটা, এবার মূল অংশ। মূল অংশ কোনটা? আমরা। তাহলে কি বলতে পারি ভাই? উই। এরপরে সম্পাদন করতে পারি, এই পারা কি ক্যান, পরপর 2টাই ক্যান হয়ে গেল। তাহলে উই ক্যান পারফর্ম, উই ক্যান অ্যাকমপ্লিশ, ACCOMPLISH, অ্যাকমপ্লিশ মানেও কিন্তু সম্পাদন করতে পারি। তাহলে উই ক্যান অ্যাকমপ্লিশ, আমরা সম্পাদন করতে পারি। এবার বলো কি সম্পাদন করতে পারি? ইয়েস, আমাদের দৈনন্দিন কাজ। উই ক্যান অ্যাকমপ্লিশ আওয়ার, ও যেটা বললো কি আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি টাস্ক। ওকে, আমরা আমাদের ডেইলি টাস্ক সম্পাদন করতে পারি কিভাবে? দ্রুত ও নিখুঁতভাবে। তাহলে কি বলবো বলো? কুইকলি, কুইকলি অ্যান্ড কি ভাই?
অ্যান্ড অ্যাকিউরেটলি, ACCURATELY, অ্যাকিউরেটলি। শেষ। বাই দ্য হেল্প অফ কম্পিউটার, কম্পিউটারের সহযোগিতায় উই ক্যান অ্যাকমপ্লিশ আওয়ার ডেইলি টাস্ক কুইকলি অ্যান্ড অ্যাকিউরেটলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্রুত বলছে, ভেরি কুইকলি ধরো। হ্যাঁ হ্যাঁ, দাও, কোনো সমস্যা নেই। উই ক্যান অ্যাকমপ্লিশ আওয়ার ডেইলি টাস্ক ভেরি কুইকলি অ্যান্ড অ্যাকিউরেটলি। এগুলো নেগলিজিবল, এই নিয়ে এত অডিট হওয়ার কিছু নেই। ওকে, বা কম্পিউটারের সহযোগিতার দ্বারা, এটা বাই দিলেও কোনো সমস্যা নেই, তুমি উইথ দাও, উইথ দ্য হেল্প অফ কম্পিউটার। এটা তো মেজর মানে দুইটাই মিনিংফুল, দুইটাই মিনিংফুল, উইথ দ্য হেল্প অফ কম্পিউটার বা বাই দ্য হেল্প অফ কম্পিউটার, কোনো সমস্যা নেই, দুইটাই মিনিংফুল। এখন আমি যেটা বলতে গিয়েছিলাম, ওকে শুনেন ভাই, আমরা যে কাজ, আইডেন্টিফাই করতে হবে। আপু আরেকবার বলো, আরেকবার বলো। আসলে মডেলটা কখন ইউজ করবো, যখন হচ্ছে টেন্সটা আইডেন্টিফাই করা যাবে না। না 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 না, মডেলটা যখন মডেলের ব্যবহার আসবে, মডেলের ভাষা, মডেলের ভাষা কি উচিত, শুড, মডেলের ভাষা কি অবশ্যই, মাস্ট, মডেলের ভাষা কি সম্ভবত, ক্যান, মাইট, মডেলের ভাষা কি বা মে, মডেলের ভাষা কি পারি, ক্যান, বুঝাইতে পারছি? মডেলের ভাষা কি পারতাম, তখন কুড। আপু মডেলের ভাষা যখন আসবে তখন মডেল ব্যবহার করব, টেন্স আইডেন্টিফাই না করলে মডেল, তা না। তোমার তো মুখস্থ থাকবে বাপু মডেলের ভাষাগুলো, সবাই লেখো, মানে বললাম পারা, ক্যান, পারতাম, কুড, হ্যাঁ, এরপরে হলো কি সম্ভবত, এটা কি মে অথবা মাইট, পারি, ক্যান, এই ভাষাগুলো যখন আসবে তখন মডেল ইউজ করবা বোন, এটা অডিট হওয়ার কিছু নেই। ওকে, এখন আমি যেটা বলতে গিয়েছিলাম শোনেন, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সলেশন যদি আমরা শুরু করতে চাই, আমাদের 5টা জিনিসের উপরে খুব ভালো ধারণা, মূলত 3টা, তারপরে 5টা, আমরা 6টা যদি বলি। প্রথমত টেন্স সম্পর্কে বা অ্যাক্টিভ সেন্টেন্স, টেন্স মানেই অ্যাক্টিভ। দ্বিতীয়ত প্যাসিভ সেন্টেন্স খুব ভালো করে শিখতে হবে। তৃতীয়ত আমাকে রিলেটিভ প্রোনাউন খুব ভালো করে শিখতে হবে। এরপরে দ্যাট ক্লজ, এটা অটোমেটিক্যালি চলে আসে, তারপর আমি দিয়েছি। এরপরে একটা ইট এবং দিয়ারের ব্যবহার, আর একটা হলো ইনফিনিটিভ। এই কয়টা জিনিস আমাদেরকে ভালো করে শিখতে হবে। তার মধ্যে আমরা আজকে প্রথম ক্লাসে অ্যাক্টিভ সেন্টেন্স খুব ভালো করে শিখলাম, অ্যাক্টিভ সেন্টেন্স। এইবার আমরা যে পার্টটা শিখব সেটা হলো প্যাসিভ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্যাসিভটা নেক্সট ক্লাসে করব। আজকে আমি যে কাজটা করব, রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউনটা একটু শিখবেন, কারণ মনে রাখবেন সেন্টেন্সকে যদি বড় করতে চান রিলেটিভ প্রোনাউন অবসম্ভাবী। সো রিলেটিভ প্রোনাউনটা আজকে শিখে আমরা আজকে ইস্তফা দিব। স্যার ইসলামী ব্যাংকে কি মেয়েরা কি লিখছে, অ্যাবাডন করতে পারবে নাকি অ্যাবিডন নাকি? হ্যাঁ, মেয়েরা অ্যাডাপ্ট করতে, হ্যাঁ মেয়েরা অ্যাডাপ্ট করতে পারবে না কেন ভাই? ইসলামী ব্যাংকে তো আর, এটা তো আর আরামের ব্যাংক। ইসলামী ব্যাংক ওয়ান কাইন্ড অফ সরকারি ব্যাংক, মনে রাখতে পারেন। আপনি ইসলামী ব্যাংকের মধ্যে ঢুকলে সোনালী ব্যাংকের একটা ভাইব পাবেন। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, ইসলামী ব্যাংক মানেই যে শুধুই মুসলিমরা চাকরি পাবে তা না, সনাতনরাও কিন্তু ইসলামী ব্যাংকে চাকরি পাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আর কোনো কথা নেই, আসেন তাহলে আমি রিলেটিভ প্রোনাউনে চলে যাই। রিলেটিভ প্রোনাউন কি জিনিস সেটা আমরা দেখি। ওই যে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, 3টা সেন্টেন্স দিয়েছি, এই 3টা সেন্টেন্স যদি আমরা শিখি সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন শিখবো। আমি আপনাদের 2 নাম্বার ক্লাস নিয়েছিলাম, এমসিকিউ এর কথা বলতেছি। এই 2 নাম্বার ক্লাসে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। সো এখন যেহেতু রিটেন ব্যাস, ওই ধারণাটা আরও বেশি কাজে লাগবে। আমি যদি বলি রিলেটিভ প্রোনাউন কোনগুলাকে বলি আমরা, হু, হুইস, হট, দ্যাট, এগুলাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলি। হু, হুইস, হট, দ্যাট, এগুলাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলি। হু ব্যক্তির ক্ষেত্রে, হুইস বস্তুর ক্ষেত্রে, আর দ্যাট ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু, হুইস, হট, দ্যাট, এগুলাকে রিলেটিভ প্রোনাউন বলবো। এখন রিলেটিভ প্রোনাউনের কাজটা কি? রিলেটিভ প্রোনাউনের কাজটা হলো অন্য একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে 2টা সেন্টেন্সকে যুক্ত করে। 2টা সেন্টেন্সকে কি করে? যুক্ত করে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ধরো একটা বললাম, নেসার স্যারের কথা মনে পড়ে গেল আমার, নেসার স্যার ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট, এটা। আরেকটা হলো নেসার স্যার TESCHES টিচেস আস জেনারেল নলেজ। ভাই নেসার স্যার হলো টার্নিং পয়েন্টের সিইও, আর নেসার স্যার আমাদেরকে কি পড়াই? জিকে পড়াই। এখন এই 2টা কিন্তু আলাদা বাক্য। আমরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের কাজটা কি? রিলেটিভ প্রোনাউন অন্য একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে 2টা সেন্টেন্সকে যুক্ত করবে। কেউ কি বলবে এই 2টা সেন্টেন্সকে যদি আমি একসাথে লিখতে চাই আমি কি লিখবো? আচ্ছা, আমি আপনাদের লিখে দেখাই, পরে আপনারা বলেন। সবাই শোনেন, আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারি। কিভাবে দেখেন, প্রথমে এই নেসার স্যার লিখলাম, NESAR, নেসার স্যার, এরপরে হু লিখবো। হু কিসের পরিবর্তে হু লিখলাম? পরের নেসার স্যারের পরিবর্তে হু লিখলাম। এই যে হুটা হলো নেসার স্যার। এইবার বাকি অংশটা লিখে ফেলবো। হু টিচেস আস জিকে, হু টিচেস আস
জি কে কমা দিয়ে এই যে মূল অংশটা কি ছিল, ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট, ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট। তার মানে মূল সেন্টেন্সটা কি দেখেন না ভাই, নেসার স্যার ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট, নেসার স্যার টিচেস আস জিকে, এই দুটাকে আমি একসাথে করলাম কি দিয়ে, হু দিয়ে। নেসার স্যার হু টিচেস আস জিকে ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট। এখন আমি সেন্টেন্সটা কেন লিখলাম জানেন, দুইটা জিনিস শেখানোর জন্য আপনাদেরকে। সেই দুইটা জিনিস কি ভালো করে শোনেন। একটা হলো এই যে নেসার স্যার হু টিচেস, মনে রাখবেন এই টিচেসটা কিন্তু হুর ওপরে বেস করে হবে না। ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে শিখাইছিলাম আপনাদের রিলেটিভ প্রোনাউন। যদি প্রবলেম থাকে ইউটিউবে আমার একটা ক্লাস আছে, দেখে নেবেন। নেসার স্যার হু টিচেস, এই টিচেসটা কিন্তু হুর ওপরে বেস করে হয়নি, কার ওপরে বেস করে হয়েছে, নেসার স্যারের ওপরে বেস করে। আরও একটা কথা আছে, এই যে ইজ, এই ইজটা তো একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা, এই ভার্বের সাবজেক্ট হলো নেসার স্যার। তার মানে ওই ইজটাও নেসার স্যারের উপরে বেস করে হবে, এই টিসেসটাও নেসার স্যারের উপরে বেস করে হবে। এই সেন্টেন্সটা তো ইজি, আপনারা বলতেছেন দূর এত কথা বলা লাগে, এ তো এমনি এমনি পারি। কিন্তু এই সকল সেন্টেন্সের বেলায় যদি ওইটা ভুল করেন তাহলে কিন্তু কানের পরে দিব একটা। আসেন তাইলে আমরা এখন মূল সেন্টেন্সে চলে যাব। আশা করি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন কিছুটা আইডিয়া দিতে পেরেছি। এবার আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখব। হ্যাঁ বলেন ভাই। না, কমা দিয়ে বাধ্যতামূলক না, মোটেও হয় না। এই নেসার স্যার এরপরে হু, রিলেটিভ প্রোনাউনের আগে কমা দেওয়ার দরকার নেই। আমি বুঝাইতে পেরেছি ভাইয়া? কমা দিবা কোথায়, পরবর্তী অংশে, ওই যে ইজের আগে। কেন ইজের আগে কমা দিলাম, বোঝানোর জন্য ওই ইস্টার সাবজেক্ট ওই নেসার স্যার। ওকে ভাই? আচ্ছা, এখন তাহলে চলে আসো আমরা, হ্যাঁ ইসলামী ব্যাংকের কোশ্চেনটা এমসিকিউতে হবে, এমসিকিউতে হবে, এরপরে ওরা রিটেন। সাধারণত ইসলামী, শোনো, সকল প্রাইভেট ব্যাংকের কোশ্চেনগুলো এমসিকিউ রিটেন একসাথে হয়, কিন্তু 3টা বা 4টা ব্যাংকের পরীক্ষা এমসিকিউ আর রিটেন আলাদা হয়। সেটা কি কি, একটা হলো উত্তরা ব্যাংক, একটা হলো পূবালী ব্যাংক। এই যে পূবালী ব্যাংক কিন্তু খুব সুন্দর একটা ব্যাংক, জানো কি না, 7টা ইনসেন্টিভ দেয়। আর একটা হলো তোমার ইসলামী ব্যাংক। এই 3টা ব্যাংকে সাধারণত পরীক্ষার এমসিকিউ রিটেন আলাদা হয়। ওকে, আচ্ছা, কোহিনুর আক্তার, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুজ হুই শট দ্যাট, নাইস শফিকুল স্যার। ইসলামী ব্যাংক নিয়ে এত কথা কেন? আচ্ছা আসো তাইলে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। ভাই আমি কি রিলেটিভ প্রোনাউন বুঝাইতে পেরেছি আপনাদেরকে? কথা বলেন। রিলেটিভ প্রোনাউন শিখতেই হবে, সেন্টেন্সটাকে বড় করার জন্য, সেন্টেন্সের সৌন্দর্য বর্ধনের জন্য রিলেটিভ প্রোনাউন লাগে। আর কিছু তো মাস্ট লাগবেই, সেটা আমরা এখন করব। সবাই দেখেন কোনটা বলতেছে। আমরা 1 নাম্বারটায় আসি, একটু ইজি ইজি সেন্টেন্স, তারপর আপনাদেরকে পড়াবো, ভালো করে বুঝবেন কিন্তু প্লিজ, এটা শেখা দরকার। শোনেন সবাই, যে শিক্ষার্থীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যায় না, ফেসবুকিং করে অহেতুক সময় নষ্ট করে, ঘুম থেকে দেরিতে ওঠে, ক্লাসের সময় আড্ডা দিয়ে সময় কাটায়, শিক্ষকদের মান্য করে না, জীবনে সফলতা লাভ করতে পারে না। ভাই অ্যাকচুয়ালি মূল সেন্টেন্স কি জানেন? মূল সেন্টেন্সটা হলো ওই সকল শিক্ষার্থীরা জীবনে সফলতা লাভ করতে পারে না। ওই সকল শিক্ষার্থীরা জীবনে সফলতা লাভ করতে পারে না। কোন সকল শিক্ষার্থীরা? যে সকল শিক্ষার্থীরা হু বিশ্ববিদ্যালয়ে দেরিতে যায়, হু ফেসবুকিং করে সময় নষ্ট করে, হু দেরিতে ঘুম থেকে ওঠে, হু শিক্ষকদের মান্য করে না। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? আসেন তাহলে আমরা লিখি। প্রথমত, যে সকল শিক্ষার্থীরা, তাহলে কি লিখবো? দ্য স্টুডেন্টস, ওই সকল ছাত্ররা, কাহারা, যাহারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যায় না। তাহলে কি বলবো বলেন না ভাই? হু, যাহারা নিয়মিত স্কুলে যায় না। এই তাহলে নিয়মিত স্কুলে, নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যায় না, কি বলবো ভাই? কি বলবো? হু ডু নট বা ডাজ নট গো টু দ্য ইউনিভার্সিটি রেগুলারলি, তাই তো? অথবা হু ডাজ নট পারফর্ম ইউনিভার্সিটি রেগুলারলি। আচ্ছা, হু ডাজেন্ট, এই পরে কথা বলবেন, হু ডাজেন্ট গো টু দ্য ইউনিভার্সিটি রেগুলারলি। ভাই আমি সেন্টেন্স ঠিক লিখছি কিনা বলেন, কথা বলেন। এই তো, এই কেন হুর পরে তো সাধারণত ডাজ নটই হয়, হুর পরে সাধারণত ইজি হয়, কিন্তু এই কথা বলবা স্যার একটু আগে বলেছিলেন হুর ওপরে বেস করে হয় না, কার ওপরে বেস করে হয়? স্টুডেন্টস। সো স্টুডেন্ট যেহেতু প্লুরাল, এই জন্য এখানে ডাজ নট, এর পরিবর্তে কি হবে ভাই? ডু নট। এখন হয়েছে কি শোনেন, একটা কোচিংয়ে মানে এরা তো মানে যাই হোক, মানে হয় কি অনেকে জেলাস ফিল হয়। আমি এইভাবে এর আগে একদিন ক্লাস নিচ্ছি, এখন আমি এইটা লিখেছি, এইটার স্ক্রিনশট দিয়ে পুরো ফেসবুক ভাইরাল। দেখছেন কি কি পড়ায় আপনাদেরকে শেষ করে দিচ্ছে, শুধু মুখে কথা বলে, কিছুই জানে না, ডু নটটা তাই জানে না। এখন ভাই আমি যে এটা লিখেছি আমাকে তো সময় দিতে হবে। এখন একটু আগে তোমরা যদি স্ক্রিনশট নিয়ে তোমরা যদি বলতা দূর সুমন স্যার কি পড়াই, ডু নট ডাজ নটের সেন্সই তার ঠিক নেই, এই তাইলে কি হবে?
এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম আগের বার ডাজ নট। কারণ কি, কারণ ডাজ নট এটা সবাই ভুল করে, ইজ লেগে সবাই হুর পড়ে, কিন্তু ইজ হবে না আর হবে আগেরটার উপর ডিপেন্ড করবে। ভাই তাহলে কি যদি ফেসবুক ভাইরাল হয় আবার আগামী দিন, তাহলে আবার সমস্যা নেই তো? কেক টেক আমার কাছ থেকে কিনো কিন্তু, হ্যাঁ, আবার আমার কাছ থেকে তুই অন্য জায়গায় কেক কিনতে যেও না। তাহলে কি হবে একটু বোঝেন না ভাই? দ্য স্টুডেন্টস, ওই সকল ছাত্রছাত্রী হু ডোন্ট গো টু দ্য ইউনিভার্সিটি রেগুলারলি, যারা রেগুলারলি ইউনিভার্সিটিতে যায় না, এরপরে কি করে বলেন? ফেসবুকিং করে অহেতুক সময় নষ্ট করে। কি লিখবো ভাই? কথা বলে না কেন? ওয়েস্ট, কথা বলে না, ওয়েস্ট দেয়ার টাইম, ওয়েস্ট দেয়ার টাইম কি হবে ভাই? ইউজিং, কি বলেন না, ইউজিং ফেসবুক। এই আবার একটু ভুল করেছি, আপনারা কেন কথা বলতেছেন না? ভুলটা কোন জায়গায় বলেন? এই যে ওয়েস্ট এখানে কেন, আমরা তো এস দিতে পারবো না, আমার সাবজেক্টকে, এই ওয়েস্টের সাবজেক্টকে বলেন, কথা বলেন, ওয়েস্টের সাবজেক্টকে, অবশ্যই মন চাচ্ছিল, এই ওয়েস্টের সাবজেক্টকে দ্য স্টুডেন্টস, নাইস, স্টুডেন্টস তো প্লুরাল, এই জন্য এখানে এস হবে না। তাহলে ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেসবুক। এবার আসেন, ঘুম থেকে দেরিতে ওঠে, ওয়েক আপ লেট, ওয়েক আপ লেট। আপু ফ্রম স্লিপিং বলতে হয় না, ওয়েক আপ লেট মানে ওই ঘুম থেকেই উঠা। ওকে, এবার আসেন, ক্লাসের সময় আড্ডা দিয়ে সময় কাটায়, এই শব্দ করো না, কি লিখবো ভাই? স্পেন্ড, স্পেন্ড দেয়ার টাইম, স্পেন্ড দেয়ার টাইম কি ভাই, কিভাবে? উইথ গসিপ নাকি উইথ গসিপিং, এভাবে লিখো, উইথ গসিপিং, গসিপিং এর মাধ্যমে স্পেন্ড করে টাইম। অ্যান্ড, অ্যান্ড আরেকটা কি করে ভাই? শিক্ষকদের মান্য করে না। কি লিখবো ভাই? অ্যান্ড শিক্ষকদের মান্য করে না, অ্যান্ড ডোন্ট অবে দিয়ার টিচার। এরপর একটা বড় কমা, বড় মানে আমি দিচ্ছি বড়, আপনারা অ্যাজ ইউজুয়াল কমা দেবেন। ডোন্ট অবে দিয়ার টিচার, এইবার কি ভাই? জীবনে সফলতা লাভ করতে পারে না। মূল সাবজেক্ট আর ভার্ব, মূল সাবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্টস, এরপরে ভার্বটা কোনটা? এখন যেটা লিখবো, জীবনে সফলতা অর্জন করতে পারে না। এইটু কথা শোনো না, আমার আপু, একটা আপু বলেছিল যে স্যার যখন টেন্স নির্ণয় করতে পারবো না তখনই কি মডেল লিখবো? বোন তখন না, যখন মডেলের ভাষা আসবে। বোন তুমি এখানে কি মডেলের ভাষা পাইছো? লাভ, জীবনে সফলতা লাভ করতে, কথা বলে না কেনিরা, পারে না, এই পারে না কথাটি মডাল। এই পারে না ইংলিশ কি? কথা বলো না কেন? ক্যান নট, এই যে ক্যান নট লিখে দিলাম, কান্ট, ও কান্ট এভাবে লিখা যায় না, কিভাবে লিখতে হয়? ক্যান নট সাকসিড, প্রসপার ইন লাইফ, সাকসিড ইন লাইফ, ওকে, ক্যান নট প্রসপার ইন লাইফ। ভাইরে পাই পড়ি আপনাদের, পরবর্তীতে প্রচুর লাগবে এটা। সেই জিনিসটা কি? সেটা হলো এই যে ক্যান নট, এর সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস। একটু বুঝবেন কেন বারবার বলি, কারণ এর আগে মিনিমাম 10,000টা ট্রান্সলেশনের ক্লাস নিয়েছি, যার জন্য এটা বারবার বলতেছি আপনাদেরকে, কারণ আপনাদের ভুল এইগুলা পাই। সো এই স্টুডেন্টস ক্যান নটের সাবজেক্ট, এই স্টুডেন্টস ডু নটের সাবজেক্ট, এই স্টুডেন্টস ওয়েস্টের সাবজেক্ট, এই স্টুডেন্ট ওয়েক আপের সাবজেক্ট, এই স্টুডেন্ট ডোন্ট অবে সাবজেক্ট। ভাই আশা করি আমি একটু বুঝাইতে পেরেছি রিলেটিভ প্রোনাউন, আপনারা কি বুঝেছেন? আপু আর একবার বলতে পারবো না, তুমি আর একবার দেখে নিবা, ওকে, আর একবার বলতে। আর হ্যাঁ বোন বলো, বলো এখানে টিচার্স হবে না? কোনটা যেন আপু? দে ডোন্ট অবে দেয়ার টিচার্স। হ্যাঁ দাও, টিচার্স দাও। আমি তো মনে করি তোমরা যেহেতু সুমন স্যারের ক্লাস করতেছো, শুধু সুমন স্যারের কথাই চিন্তা করবা। তা আমি তো ভাবি নাই এর মধ্যে তারেক স্যার আছে, শুভ্র স্যার আছে, বাপ্পি ভাই আছে, সবাইকেই তুমি প্রচন্ড ভালোবাসো, সবাইকেই তোমার মানে রেসপেক্ট করো। সো টিচার্স দাও, নো প্রবস অ্যাট অল। ওকে, এই বুঝাইতে পেরেছি? ও আমরা কিন্তু দেখবা তোমরা যখন কম্পিউটারে লিখবা, এই যে এইটা আমরা লিখে অভ্যস্ত, কিন্তু কান্ট কথাটি ঠিক না, কান্ট বলে কোনো কিছু হবে না, ক্যান নট বলতে হবে। হ্যাঁ একসাথে তোমরা টাইপে লিখো, তোমরা যখন কম্পিউটারে টাইপ লিখবা এইভাবে ক্যানের পরে অ্যাটলিস্ট অ্যাপোস্ট্রফি এস দিয়ে টি দিবা, দেখবা যে ভুল আসবে, ক্যান নট লেখা যায় না, ক্যান নট একসাথে হয়। ওকে, হ্যাঁ ডোন্ট হয়, ডোন্ট, ডাজেন্ট, ওন, শান্ট, ফান্ড সব হয়। স্যার যখন কথা বলেন তখন দয়া করে ওকে কথা বলবেন না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এই ও হ্যাঁ বোন বলো, বলো ভাই, বলো ভাই, বলো তাড়াতাড়ি বলো। ইউজিং ফেসবুক দেখি আমরা, ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ফেস, না ভাই এখানে বাই লাগবে কেন? এখন একটা কথা আছে স্যার, বাই ছাড়া আইএনজি দিলেন কেমনে? ভাইরে এই বিষয়টাই আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসের টপিক।
আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সস্তা জিনিস শিখাই না, আপনারা খুব চমৎকার শিখতে পারবেন। এই যে ওয়েস্ট দেওয়ার টাইম বাই ইউজিং ফেসবুক না, এখানে শুধু ইউজিং ফেসবুকটা দিয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বেশি স্মার্ট, মানে এটি স্মার্টনেসটা বেশি শো করা যায়, সেটা আপনি জানতে পারবেন। ওকে, সো আসো তাইলে আমরা আমাদের 1 নাম্বারটা শিখে ফেললাম, এরপর 2 নাম্বার। ভাই আমার আর 10 মিনিটের ক্লাস আছে, মাঝে কথা বলবেন নাকি না আগেই কথা বলবেন? একটু আগে বলবেন, আগেই বলেন, এখনই বলেন। হ্যাঁ আচ্ছা, বাপ্পি ভাই আসছে। হ্যাঁ আমি একটু চা, আমার প্রচন্ড সমস্যা গলায়, আর বাপ্পি ভাই আবার বাসায় চলে যাবে। সো বাপ্পি ভাইয়ের কাছ থেকে আমরা 2টা মিনিট কথা শুনবো। হ্যাঁ, আর অ্যাডমিটেড স্টুডেন্ট তোমাদের আবার দেখছেন 90 জন, কিন্তু ও কতজন আছে? 90। শুরু করছি কতজন? 104 জন। আবার ভাইবেন না, বাপ্পি ভাই বলে কি যে স্যার রিটেনে কিন্তু স্টুডেন্ট ধরে রাখা যায় না। এই সম্ভব কিনা 2 ঘন্টা ক্লাস করা রিটেনে? কথা বলে না কেন? ওকে, সো আসেন তাহলে আপনি কথা বলেন, আমি আবার ফিরতেছি, জাস্ট এক কাপ চা খেয়ে নিই। সম্ভব, হ্যাঁ। এই শুনেন, সুমন স্যারের কাহিনী একটু বলি, ঠিক আছে? আপনারা তো জানেন না, আজকে ওনার আম্মুজান হচ্ছে অসুস্থ, কানের ভিতরে একটা পোকা ঢুকছে। পোকা না, ওই যে কেল্লা ঢুকে, যেটা গ্রাম ক্লে, একটা মাটির মতো একটা খেলনা আছে, ওইটা আচ্ছা, ওটা ঢুকছে, ওইটা ঢুকাই দিতে সব কানের মধ্যে ঢুকাই দিছে। সেইটা ডাক্তারের কাছে আছে, কিন্তু ক্লাস 8টায় হওয়ার কথা ছিল, কিন্তু স্যার দেখেন 1 ঘন্টা পিছিয়ে হইলেও বাচ্চাটাকে রাইখে তারপর ক্লাসে ঢুকছে। এটা হচ্ছে একটা স্যারের দায়বদ্ধতা, ঠিক আছে? আপনারা স্যারকে আরো বেশি প্রেসারে রাখবেন। কেমনে বলবেন যে স্যার আপনি সবগুলো ইংলিশ ক্লাস আপনি নিতে হবে, ঠিক আছে? আমি তো আছি, আমি তো এখান থেকে দিচ্ছি ওনাকে। হ্যাঁ, বলবো যে স্যার এই রিটেন বেসটা সব ক্লাস আপনি নিয়ে দেন, তাহলে এরা সবাই অন্তত খুব দ্রুত শর্ট টাইমে অফিসার হবে। দেখেন অনেকে হচ্ছে জানেন না যে আমরা কি কি দিব। যারা ভর্তি হয়ে গেছেন তারাও একটু শুনে নেন যে আমরা আসলে এই বেসটায় কি কি দিব, এটা জানতে হবে। যা যা বলবো এগুলা আদায় করে নেবেন আমাদের কাছ থেকে, ঠিক আছে? এটা হচ্ছে 90 দিনের কোর্স। কয় দিন? 90 দিন। এই 90 দিনের রিটেনটা চমৎকারভাবে আমরা কমপ্লিট করে দিব। ক্লাস হবে কয়টা? ক্লাস হবে কয়টা বলেন? ক্লাস হবে হচ্ছে 40টা মাত্র। তবে এইটা 42টা হইতে পারে, 39টা হওয়ার কোনো সুযোগ নাই, দেয়ার ইজ নো চান্স। ওকে, ক্লাসের পরে আমরা কি দিব? লেকচার শিট দিব। কয়টা? একদম বুঝে নিবেন। কয়টা বলেন? 40টা। এই পাশে আরেকটু জায়গায় কি লিখে দিচ্ছি বলেন? পিডিএফ। হার্ড কপি পাবেন না, পিডিএফ পাবেন। ওকে, এরপর আসেন এক্সামগুলো আপনারা অনেকেই দিতে চান না কেন? কারণ এক্সামগুলো দিতে হবে। এক্সাম হবে কয়টা? 15টা। এইখানে আছে 10টা বিষয়ভিত্তিক পরীক্ষা, 5টা মডেল টেস্ট। কোশ্চেন থ্রো করব, পরীক্ষা দিয়ে খাতাটা সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বুঝে নেবেন। আর এই যে ক্লাস যে 40টা হবে, এই 40টা ক্লাসই প্রত্যেকটায় কি থাকবে? রেকর্ড থাকবে। রেকর্ড কিসে হবে বলেন? জুমে হবে। জুমে ক্লাস হবে। এই যে আজকে যেরকম ক্লাস করলেন এইভাবে রেকর্ড থাকবে। যদি কখনো কোনো এই রেকর্ড ক্লাস না পান বা জুমে কোনো সমস্যা হয় আমাদের নক দিবেন। ওকে, এইবার আসেন যারা নতুন, এটা হচ্ছে পুরাতনদের জন্য। যারা ভর্তি হয়ে গেছেন তারা এই জিনিসগুলো একটু জেনে নেন। আর যারা নতুন ভর্তি হইতে চান তাদের জন্য শর্ট 30 সেকেন্ডে দেখেন, এই কোর্সটার জন্য আমাদের পেমেন্ট হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। তবে ক্লাস কালকে আমরা রুটিন দিয়ে দিব সবাইকেই, চমৎকারভাবে গ্রুপে রুটিন পেয়ে যাবেন, পুরা মাসের রুটিন দিয়ে দিব। তাইলে যারা ভর্তি হবেন কালকে রাত কয়টা পর্যন্ত বলেন? 11টা পর্যন্ত। সবার জন্য কত? 1250 টাকা। সবার জন্য 1250 টাকায় ভর্তি হয়ে যাবেন। আবারও বলি, রিটেন বেসে যাদের এমসিকিউ প্রিপারেশন ভালো না তারা দয়া করে আসবেন না প্লিজ। আসলে পরে বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে কিছু ক্লাস, ঠিক আছে? আর যাদের এমসিকিউ প্রিপারেশন মোটামুটি ভালো, আপনি বিসিএস একবার পরীক্ষা দিয়েছেন অথবা আগে পড়া আছে, তাহলে এই কোর্সটায় আসবেন। হ্যাঁ, তাহলে এই কোর্সটা যদি এমসিকিউ প্রিপারেশন না থাকে তাহলে এই কোর্সটায় ভর্তি হলে আপনি আমাদের বদনাম করবেন। মিস নাই, কোনো মিস নাই। আর যদি ছোট্ট কিছু প্রিপারেশন থাকে তাহলে এই কোর্সটা আপনার কাছে দারুণ লাগবে, ঠিক আছে? এইখানে যদি বলি সবচেয়ে গুরুত্ব দিছি আমরা হচ্ছে ফোকাস রাইটিং আর হচ্ছে ট্রান্সলেশন রিট্রান্সলেশন। কারণ যে স্টুডেন্ট ট্রান্সলেশন রিট্রান্সলেশন পারে সে ফোকাস রাইটিং লিখতে পারবে, ঠিক আছে? সে কম্প্রেনশন পারবে, সে সামারি লিখতে পারবে, সে বিজনেস লেটারও যদি আসে কখনো সামনে যদি আসার সুযোগ থাকে তাও পারবে। এই জন্য এইখানটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এগুলো কে নিবে বলেন? সুমন স্যার। ওকে, তাহলে যারা আপনাদের বন্ধুবান্ধব যারা যুক্ত হইতে চায়
অথবা নতুন যারা আছেন যুক্ত হইতে চান তারা 1250 টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যাবেন। কয়টা? আগামীকাল রাত 11টা AM। ওকে, AM না PM, সরি PM, এর মধ্যে ভর্তি হয়ে যাবেন। এরপরে এই 1500 টাকা দিয়েই ভর্তি হইতে হবে। তাহলে আমরা শেষ করি। আবারও বলি, প্রিয় ভাই বোন যারা যুক্ত আছেন, কোনো জায়গায় কোনো সমস্যা ফেস করলেই অন্তত আমাকে নক দিবেন, দ্রুত সমাধান পাবেন। ঠিক আছে? দেখেন এই যে পেজে তো দিলে পাবেন, যদি কোনো কারণে ধরেন রেসপন্স একটু কম পাচ্ছেন, একদম চমৎকারভাবে আমাকে 01896 22 42 10, এটা হচ্ছে আমার নাম্বার। আমার নামটা কি বলেন তো? নামটা হচ্ছে বাপ্পি দাস। ওকে, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। এরপরে এইটাই আছে ফেসবুক, তাহলে এইখানে একটু ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, চলেন আমরা সুমন স্যারের কাছে চলে যাই। স্যার চলে আসেন। স্যার হয়ে গেছে? ওকে ভাই বলেন, কোশ্চেনটার অ্যান্সার দেই, তারপরে সুমন স্যার শুরু করুক। হ্যাঁ, আপনারা কি মানে ওই যে সাম্প্রতিকের জন্য পিডিএফ বা এগুলো তৈরি করে 100% দিব, 100% ভাই, 100% দিব। ওকে স্যার, আমি আসলেই তো এটা না, প্রতি শনিবার দেবে। আজকে এটা দিছে কেন? তাহলে রিপন হ্যাঁ বললেন, নিয়েন, আমার লাগবে না তো এটা। রিপন দিছে হ্যাঁ, না ও মনে করতেছে স্যার আসলেই দেয়, আলম স্যার। হ্যাঁ, এটা হইতে পারে। আমি তো এটা শুধু শনিবার দেবে সে, ঠিক আছে। প্রতি শনিবার। হ্যাঁ, ওটা দিয়ে দেন। আজকে কি বার? বুধবার। কয়দিন ধরে আসবেন? আসবো। কেন আসবেন? রাখেন, বা দিলে ভালো, না তো বলবো না, কিন্তু আমার কিন্তু এটা দিকে হচ্ছে না বলে। কয়দিন তো টানাই আজটানে আসবো প্রতিদিন। কালকে উপবাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে বাপ্পি ভাই যেটা বললো ইনশাল্লাহ তোমরা রাখবে। আমি একটু বাইরে ছিলাম, ছাটা খাইছি, আমি জানি না কি বলছে। স্যার ওই যে 1250 টাকা করে কালকে রাতে 11টা পর্যন্ত অফার দিয়ে দিয়েছি, তারা ভর্তি হয়ে যাবে। 1250। আচ্ছা, আমি আপনাকে বলবো ভাই, যারা আমার সাথে ফেসবুকে বা এখানে যারা আছেন, আপনারা এটাতে ভর্তি হইতে পারেন। আশা করি আপনারা লুজার হবেন না। যে টাকা ইনভেস্ট করবেন, এটা আপনার একটা মানে আমি মনে করি প্রোডাক্টিভ একটা ইনভেস্টমেন্ট হবে। ওকে, আমরা চলে আসি। আমি যেখানে না না, এটা প্রথম দিন তাই। আরে পাগল, পিডিএফ একসাথে 5টা করে দিব, তার মানে ট্রান্সলেশন ফুল একদিনে দিব, কিন্তু শীটটা আবার আপডেট করতেছি, বুঝো না? আমি চাই আগের যে ব্যাচ সেই শীটই তোমাদেরকে দিব তা না, চেষ্টা করব আরো নতুন নতুন কিছু নিয়ে আসার। হ্যাঁ, কারণ দিনে দিনে আরো বেশি আমরা ডেভেলপ করার চেষ্টা করব না, এই জন্য শীট তোমাদেরকে আমি দেখাতে 5টা ট্রান্সলেশন একসাথে দিয়ে দিব মানে আগামী সপ্তাহে। ক্লিয়ার বিষয়টা? আমি এরপরে হয়তো আমি এরপরে আবার দেখাতে কম্প্রিহেনশন 4টা একসাথে দিয়ে দিব। ঠিক আছে ভাই, এটা নিয়ে তোমাদের অডিট হওয়ার কিছু নেই। আসো তাইলে আমরা পরেরটাই চলে আসি। রিলেটিভ প্রোনাউনটা প্লিজ একটু মনোযোগ সহকারে শিখো, কারণ সেন্টেন্স এনলার্জমেন্ট করা প্রয়োজন পড়বে মানে পরে তোমার। দেখো, সেই এনলার্জমেন্টের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। আরও কিছু আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এবার আমি 2 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, ভালো করে বুঝবে। যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আচ্ছা, এটা আমি করাবো না, কারণ এটা আমি নেক্সট দিন করাবো। এই অংশটা প্যাসিভ সেন্টেন্স, সো প্যাসিভটা আমি নেক্সট দিন করাবো, যেহেতু প্যাসিভ আমি করাইনি। আমি 3 নাম্বার করাবো এখন। আমি 2 নাম্বারটা কিন্তু করাবো, সেটা আমি নেক্সট দিন করাবো। হ্যাঁ, নেক্সট দিন মানে আগামী শুক্রবার এই ক্লাস নিব তোমাদের। ওকে, সো আসো, শুরু হয়ে গেছে তো, এবার দেখবা 2.5 মাসের মধ্যে কিন্তু কোর্স শেষ। সো এখন প্রতিদিন শীট প্রতিদিন শেষ করার চেষ্টা করবা। ওকে, আসো তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে আসি, ভালো করে বুঝবে। র্যাব কর্মকর্তাগণ 2টি রিজেন্ট হাসপাতাল, যেগুলো হাজার হাজার ভুয়া করোনা ভাইরাস টেস্ট প্রতিবেদন দিয়েছিল, এর মালিকদের গ্রেফতার করেছিল। তাহলে র্যাব কর্মকর্তাগণ 2টি রিজেন্ট হসপিটাল, যেগুলো হাজার হাজার করোনা ভাইরাস কি আছে ভাইরাসের টেস্ট, আবার বলি, র্যাব কর্মকর্তা 2টি রিজেন্ট হাসপাতাল, যেগুলো হাজার হাজার ভুয়া করোনা ভাইরাস টেস্ট প্রতিবেদন দিয়েছিল, এর মালিকদের গ্রেফতার করেছিল। এই তো বিষয়টা। আচ্ছা, এখন বলেন প্রথমত এখানে ভার্ব কোনটা, তাড়াতাড়ি বলেন ভার্ব কোনটা, দ্রুত বলতে হবে। ভার্ব কোন জায়গায় এখানে? আচ্ছা, গ্রেফতার করেছিল, এটা আমার মূল ভার্ব। কে গ্রেফতার করেছিল? র্যাব কর্মকর্তাগণ, এটা আমার সাবজেক্ট। ভাই, এটা আমি মূল সাবজেক্ট পাইছি, মূল ভার্ব পাইছি, কিন্তু ভাই এখানে আরো একটা ভার্ব আছে, আপনারা হয়তো দেখেছেন। সেই ভার্বটা কোন জায়গায়? যেগুলো হাজার হাজার ভুয়া টেস্ট প্রতিবেদন দিয়েছিল, এটাও কিন্তু আমার ভার্ব, কিন্তু মূল কোনটা? গ্রেফতার করেছিল। এই তো বিষয়টা। আচ্ছা, তাহলে এখন আসি আমরা মূলটাই আগে লিখি। র্যাব কর্মকর্তাগণ গ্রেফতার করেছিল, তাহলে বলেন কি হবে ভাই? RAB, র্যাব কর্মকর্তাগণ, র্যাব অফিসিয়ালস,
OFFICIALS, র্যাব অফিসিয়ালস এই গ্রেপ্তার করেছিল অতীতের কথা, তাহলে কি হবে ভাই? অ্যারেস্টেড, অ্যারেস্টেড, মিউট করে একটু হালকা, ARRESTED, র্যাব অফিসিয়ালস অ্যারেস্টেড, র্যাব অফিসিয়ালস অ্যারেস্ট করেছিল। আচ্ছা ওদেরকে মিউট করে দিও না। আচ্ছা কাদেরকে অ্যারেস্ট করেছিল একটু বলো না, র্যাব কর্মকর্তাগণ কাদেরকে অ্যারেস্ট করেছিল? এই মালিকদের, মালিকদের। র্যাব অফিসিয়ালস অ্যারেস্টেড দ্য অনার্স, OWNERS, অনার্স। ভাই কোন অনার? অনার্স অফ কি, কোন হাসপাতালের? রিজেন্ট হাসপাতালের। তাহলে অনার, দ্য র্যাব অফিসিয়ালস অ্যারেস্টেড দ্য অনার্স অফ দ্য টু কি হসপিটাল? বড় হাতের REGENT, রিজেন্ট হসপিটালস, হসপিটালস। এখন শোনেন না ভাই, মজার জিনিস, র্যাব অফিসিয়ালস অ্যারেস্টেড, র্যাব অফিসিয়াল অ্যারেস্ট করেছিল দ্য অনার্স অফ দ্য টু রিজেন্ট হসপিটাল, ওই দুইটা রিজেন্ট হসপিটালের মালিকদের অ্যারেস্ট করেছিল। কোন দুইটা রিজেন্ট হসপিটাল? যে দুইটা রিজেন্ট হসপিটাল হাজার হাজার ভুয়া করোনা ভাইরাসের প্রতিবেদন দিয়েছিল। তাহলে যেগুলো হাজার হাজার করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়েছিল, তাহলে যেগুলা কি বলবো তাহলে বলেন না? যেগুলো হুইস যেগুলো প্রতিবেদন প্রোভাইড করেছিল, তাহলে প্রতিবেদন দিয়েছিল, তাহলে কি বলবো ভাই? হুইস সাবমিটেড, হুইস প্রোভাইডেড, ভেরি গুড, হুইস প্রোভাইডেড, সাবমিটেড, কোনো সমস্যা নেই। তাহলে এই যে হুইস প্রোভাইডেড, PROVIDED, হুইস প্রোভাইডেড। এখন আমার কথা আছে, এই প্রোভাইডেডের সাবজেক্ট কোনটা? প্রোভাইডেডের সাবজেক্ট কি হুইস? কোনটা বলো না? প্রোভাইডেড রিজেন্ট হসপিটালস, হসপিটালস। তাহলে হুইস প্রোভাইডেড, যেগুলা প্রদান করেছিল কি জানো ভাই? হাজার হাজার ভুয়া করোনা ভাইরাসের প্রতিবেদন। তাহলে কি বলবো ভাই বলো? হুইস প্রোভাইডেড কি বলবো আমরা? থাউজেন্ডস অফ কি ভাই বলো? ভুয়া, ভুয়া কি বলবো? ফেক, থাউজেন্ডস অফ ফেক করোনা ভাইরাস রিপোর্ট, ফেক করোনা ভাইরাস রিপোর্ট। শেষ। এই দেখো সেন্টেন্সগুলো বড় হচ্ছে, এবং এইভাবেই তুমি যখন ফোকাস রাইটিং লিখবে এইভাবে বড় করার স্টাইলটা আমি তোমাদেরকে হাতে কলমে শিখাই দিব। ক্লিয়ার বিষয়টা? তাহলে কি হলো? র্যাব অফিসিয়ালস অ্যারেস্টেড দ্য অনার্স অফ দ্য টু রিজেন্ট হসপিটাল হুইচ প্রোভাইডেড থাউজেন্ডস অফ ফেক করোনা ভাইরাস রিপোর্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো এই ছিল আমাদের রিলেটিভ প্রোনাউন। আজকে কিন্তু অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপু রিপোর্ট মানেই তো টেস্ট রিপোর্ট আপু, এই যে এগুলা কোনো এটা মানে এইভাবে বুঝলেই হচ্ছে। আচ্ছা এরপরে আমি দ্যাট ক্লাস জাস্ট দুইটা ছোট করে দিয়েছি, এরপরে দিয়ারের দুই তিনটা দেখাবো, এরপরে ইটের ব্যবহার দেখাবো, এরপরে ইনফিনিটিভ দেখাবো, তারপরে আলবিদা বলবো। সো শোনেন ভাই, 1 নাম্বার ক্লাস টেক টাইম, দুইটা ক্লাসে পড়াবো, এরপরে কোনটাই দুইটা ক্লাস নিব না, প্রত্যেকটাই একটা একটা করে নিব। আমি আবারও বলতেছি ভাই, এই ট্রান্সলেশনটা, দ্যাট মিনস ইংলিশ লেখাটাই সব। কারণ আপনি যদি ইংলিশ লিখতে পারেন, আমি ফোকাস রাইটিং, আমি কিছু বাংলা বাক্য আমার মনে আসে, সেগুলাই তো আমি ইংলিশে লিখি, তাহলে কি বাংলা বাক্যটাকেই আমরা ট্রান্সলেশন করি। সেই জন্য বলবো ভাই, এইভাবেই আমরা কি করি, আমরা ট্রান্সলেশনটা শিখলে আমরা ফোকাস রাইটিং বলেন বা অন্যান্য যে রাইট আপ, আমাদের প্রত্যেকটা ভালো হবে। সো আমরা এইভাবে আপনাদেরকে শেখাবো। এখন একটা কথা বলি, আমি আপনাদের ট্রান্সলেশন দিয়ে দিয়েছি, শিটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, শিটের মধ্যে আমি এই যে টপিকগুলা, প্রত্যেকটা টপিকের আমি আলাদা আলাদা করে 10, 12টা, 15টা, 20টা করে আমি প্র্যাকটিস দিয়েছি। আমার অনুরোধ থাকবে, আজকে যেহেতু আমি দুইটা জিনিস শিখিয়েছি, একটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা হলো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। ভাই সব পড়ো না, তুমি এই অ্যাক্টিভ সেন্টেন্সে আমি যে 15 থেকে 20টা কোশ্চেন দিয়েছি, মানে প্র্যাকটিস দিয়েছি, আর রিলেটিভ প্রোনাউনে আমি 10 থেকে 12টা প্র্যাকটিস দিয়েছি। তোমরা এই কয়টা অবসম্ভাবীভাবে নেক্সট ক্লাসের আগে শেষ করবা। নেক্সট ক্লাস মানে আগামী দিন থেকেই তোমাদের শুরু হবে। আমি বুঝাইতে পেরেছি? আমরা চেষ্টা করব নেক্সট 2025 সালের জানুয়ারি মাসে যে সার্কুলারটা হয়েছিল, এর পরীক্ষাটা আশা করতেছি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, রিটেনটা জানুয়ারির 15 তারিখের মধ্যেই হয়ে যাবে। সো এর আগেই আমরা তোমাদেরকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব, আমি বিশ্বাস করি। সো আবারও রিকোয়েস্ট করতেছি, আমাদের রিটেন ব্যাচের প্রত্যেকটা শিট ভালো করে করবে, আর এমসিকিউ নিয়ে কি পড়বে, কোথা থেকে কি পড়বে, কোনো ডাউট থাকলে সাথে সাথে আমাদেরকে কোশ্চেন করবে। আর মাস্টার ব্যাচের ক্লাসটা তোমরা অবসম্ভাবীভাবে করবে, এই হলো মানে বিষয়। এবার তোমাদের কথা নিব, বলো ভাই কি বলতে চাচ্ছ। ওভারঅল থ্যাংক ইউ স্যার কোহিনুর, অসংখ্য ধন্যবাদ, তুমি বেশ রেসপন্সিভ ছিলা। আচ্ছা, উই আর গ্রেটফুল টু ইউ। হ্যাঁ ভাইয়া বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাড়াতাড়ি বলতে হবে। ওকে ঠিক আছে। সো এমসিকিউ এর আমাদের ব্যাংকে মনে রাখবা 14 অথবা 21 অথবা 28 দিনের মাথায় রিটেন পরীক্ষা হবেই হবে।
এমসিকিউ পরীক্ষার পরে 14 দিনের মাথায়, 21 দিনের মাথায় অথবা 28 দিনের মাথায়, সো সময় পাবা না। জেনারেলি আমার যতটুকু ধারণা জানুয়ারি মাসে যে 2025 সালে যে সিনিয়র অফিসার ঠিক 21 দিন বা 14 দিনের মাথায় রিটার্ন হয়ে যাবে। ওকে, সো আবার ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমি আবারও বলবো উইদিন দিস টাইমে আপনাদের যদি কোনো ফ্রেন্ড থাকে যে ব্যাংক জব এনথুজিয়াস্ট বা ব্যাংক জব এক্সপেক্ট্যান্ট, তাদেরকে আপনি এই রিটেন ব্যাচের জন্য রিকমেন্ড করতে পারেন। আর ফাইনালি যারা আমার সাথে যে 49 জন এখনও আছে, তার মানে তোমাদের আগ্রহ আছে, তোমাদেরকে বলবো এই ক্লাসটা তোমরা অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ ট্রান্সলেশনে এই ক্লাসটা তোমাদের বেশ ভালো একটা আশা করি কাজে দেবে। তারপরে তোমরা বোঝো হয়তো এক একজন এক এক রকমের শিখাই, তোমরা হয়তো যেটাতে ইউজ টু সেটাতে তোমরা করবে, কিন্তু অনুরোধ থাকবে আহামরি গ্রামার টানবে না ট্রান্সলেশনের ক্লাসে, কারণ আহামরি গ্রামার টানলে তোমার লেখাটা স্লো হবে। এবং কেউ কখনো যারা চাকরি পেয়েছে তাদের কাছে একটু দয়া করে শোনো, তারা কেউ কোনোদিন বলবে না যে ট্রান্সলেশনের সময় আমি কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা কমন নাউন এইসব চিন্তা করেছি, কেউ কখনো চিন্তা করে না এগুলা। সো এইভাবেই ট্রান্সলেশন না, এইভাবে ইনশাল্লাহ আমরা শিখবো। আল্লাহ রহিম রহমান চাইলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো। আমরা একটা পরিবার হয়েছি, এই ফ্যামিলি মিলে আমরা কিন্তু ভালো করার চেষ্টা করব। আর একটা কথা, যে কোনো প্রবলেম তোমাদের গ্রুপ যেটা করা হয়েছে ওখানে আপলোড করবা, আমি রেসপন্স করার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন। এমসিকিউ কোনো ব্যাচে স্টার্ট করছেন স্যার? হ্যাঁ, এমসিকিউ স্টার্ট করেছি এসকে আলামিন, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমাদের দেখো ওই যে স্ক্রল বারে একটা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। স্যার কত টাকা দিব? বাপ্পি ভাই তো বললো না, 1250 টাকা আমাদের এই ব্যাংক জব রিটার্ন কোর্সের জন্য। আর কল দাও 01896224210 বাপ্পি দাস। হ্যাঁ, 01896224210। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।